তিলুর প্রশ্ন শুনে অরিকের নাসিরা পারভিনের দাবারের কথা মনে পড়ল। হঠাৎ করে বলাই অরিকের কান থেকে ফোনটা পিছলে পড়ে যাচ্ছিল। অরিক পুনরায় ধরতে গিয়েও হাত ফসকে নিচেই পড়ে যায়। অরিক দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলেই বলল, তোমার মায়ের তাবড়ি। তিলু তখন আর কিচ্ছু বলল না। কিছুক্ষণ পর তিলু টের পেল অনেক ঘন শ্বাস নিচ্ছে, ঘেমে একাকার। তিলু ওর ফোনের স্ক্রিনে তাকিয়ে বলল, শাওয়ার নিয়ে এসো, গরম কম লাগবে। সমস্যা হচ্ছে না। তোমার ইচ্ছা। তিলু আর কিচ্ছু বলল না। অরিকের কাছে গরমটা সত্যি অসহনীয় হয়ে উঠলে সে উঠে ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিতেই শুরু করলো। তিলু মনে মনে হাসতে সক্ষম হলো। কিছুক্ষণ পরই অরিক ভিতর থেকেই বলে উঠল, বাবা জানা, আমার সাবান শ্যাম্পুগুলো দাও। তিলু তৎক্ষণাৎ মনে পড়ল সে আনিয়েনি। তিলু দরজার কাছে গিয়ে বলল, ওগুলো তো আনা হয়নি, তুমি আমার জিনিসগুলো ব্যবহার করো। অরিক খানিকটা নাখোশ হয়ে বলল, তোমার এই লেডিস জিনিসগুলো। সরি, তাড়াহুড়োয় ভুল হয়ে গেছে, কাল কিনে এনো, এখন প্রয়োজন না হলে ব্যবহার করো না। অরিক আর কিচ্ছু বলল না। তিলু জিনিসগুলোর ব্যবহার করলো, সাথে দাঁতও ব্রাশ করলো। অবশ্যই তিলুর ব্রাশ দিয়ে মাছটা রাখতে রাখতেই অরিক আপন মনে হেসে দিল। এটা ভেবে যে তিলু বিষয়টা জানতে পারলে কি করবে। অবশেষে অসামান্য দীর্ঘ সময়ব্যাপী শাওয়ার সেরে অরিক বের হলো কেবল কোমরে একটা সাদা তোয়ালে পেঁচিয়ে। তিলু এক দৃষ্টিতে ওর দিকেই স্থির মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। অরিক বেরিয়ে আসার পর তিলু ফ্রেশ হতেই ঢুকলো। ততক্ষণে অরিক কাপড় পাল্টে ফেলেছে, বিছানায় বসে সবে ফোনটা হাতে নিয়েছে। তিলু বেরিয়ে এসে ওর পাশে বসে জিজ্ঞাসা করলো, ঘুমাবে না? হুম। তিলু শুয়ে পড়ে বলল। ব্রাশ করেছো? অরিক ওর দিকে না ফিরে স্বাভাবিক কণ্ঠেই বলল, হুম। আচ্ছা। বলেই পাশ ফিরে শুতে নিতেই ওর মনে পড়লো অরিকের ব্রাশ তো আনাই হয়নি। ও কি দিয়ে ব্রাশ করলো? তিলু চৌকি দিয়ে পাশ ফিরে অরিককে জিজ্ঞাসা করলো, কি দিয়ে ব্রাশ করেছো তুমি? তোমার ব্রাশ দিয়ে। কথাটা শুনে তিলু যেন পুরো শরীর ঘিন ঘিন করে উঠল। ও আবার সেই ব্রাশ দিয়ে ব্রাশ করেছে। তিলু অরিককে একটা ধাক্কা দিয়ে চোখ মুখ খিচে বলে উঠল, দূর হন নোংরা তোমার পোলা কোথাকার। বিদ্যুৎ গতিতে উঠে বসে জোরে জোরে পা নাড়িয়ে প্রায় বমি করে দেওয়ার উপক্রম ওর। অরিক ওর ধাক্কায় চোখ সামলিয়ে ওর ভঙ্গিমা দেখে হেসে দিল। তিলোর রাগ আরও বেড়ে গেল তাতে। ও বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমে গিয়ে কয়েকবার কুড়িয়ে করে ছলো ছলো চোখে মেরে চোখ মুখ লাল করে অরিকের পাশে বসলো। অরিক মিটমিট করে হেসে বলল, আমি জানতাম না আমার টিকটিকি ফিডার বউ এতটা সূচি পাই। তিলো চোখ জোড়া বড় বড় করে ওর দিকে তাকালো। অরিক ওর প্রশ্ন বুঝতে পেরেই বলল, আমার বেডরুমের টিকটিকিটাকে খাওয়ানোর জন্য পোকা মেরে যে দেওয়ালে টাঙিয়ে রেখেছে, আমি আসলে তাকে চিনি। আফসোস, এটা আসলে কোনো চাকরি নয়। তিলো ধপ করে অরিকের দিকে পিঠ দেখিয়ে শুয়ে পড়ল। অরিক নিজে ওর পাশে শুয়ে ওর দিকে এগিয়ে এসে ওর শরীরে হাত লাগলে তিলো ছটকা মেরে সরিয়ে দেয়। অরিক এতে দমে না দমে না গিয়ে ওপর জড়িয়ে ধরে কানে ফিসফিসিয়ে বলল, সরি, আমি শুধু মজা করেছি। এইভাবে একটা ফালতু বিষয় নিয়ে প্লিজ রাগারাগি করো না, বাজ লাগে ব্যাপারটা। এটা হয়েই থাকে তো। তিলো চুপ করে ওর স্পর্শগুলো অনুভব করছে কেবল, কেউই কোনো কথাই বলছে না। কিছুক্ষণ নীরবতার পর তিলো বলল, তোমার শরীর থেকে বেনি ফুলের ঘ্রাণ আসছে, মেয়েদের মতো। কথাটা বলেই দিল ফিচ করে হেসে দিল। অরিক ওকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে ওর মেরুদণ্ডের পাশের উঁচু পেশির উপর হাত রেখে বলল, আমার নিজেকে দোষী দোষী লাগছে। জিনিসগুলো আমি ব্যবহার না করলেই পারতাম। তিলু মৃদু হেসে বলল, তোমাকে দেখাচ্ছেও সেরকম চান। আমি কেবল নিজের শরীর ঘামের দুর্গন্ধ দূর করতে আর জেকে বসা ক্লান্তিবোধকে দীর্ঘক্ষণের আতিথ্যতা শেষে বিদায় করেছি। এটা ঠিক আছে, ওগুলো বেশি খুব দামি নয় যে সকাল হতে হতে গন্ধ ছড়াবে না, বরং আমারই এই গন্ধটা ভালো লাগে। অরিক আর কিচ্ছু বলল না। স্ত্রীর দৃষ্টিতে কয়েক মুহূর্ত তিলকে পর্যবেক্ষণ করে ওর উন্মুক্ত গলায় মুখ গুজে দিল। তিলু আবেশে চোখ বুজে হঠাৎই বলল, তোমার কি কোনোদিনও আফসোস হবে আমাকে বেছে নেওয়ার জন্য? অরিক থমকে গেল তিলোর কথায়। ওর মুখের দিকে তাকিয়ে পুরো কুচকে বলল, এমন মনে হওয়ার কারণ? তোমার মায়ের সাথে তুমি যোগাযোগ কি পুরোপুরি বন্ধ করে দিয়েছো? অরিক দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে বলল, আপাতত। কিন্তু বাবাজান, আমি আমার নেওয়া কোনো পদক্ষেপের জন্য কখনো আফসোস করব না। তোমার আমার এগিয়ে চলতে আরও যা করতে হবে তাতেও কখনো আফসোস হবে না। আর আমরা এগিয়ে যাব। আর এই জন্য তোমাকে আমি হুকুম করছি, আমার সঙ্গ তুমি কখনো ছেড়ো না।
যাই ঘটে যাক। তিলো স্তব্ধ চোখে অরিকের মুখের দিকে তাকিয়ে ওর চাপ দাড়ির ফাঁকে ফাঁকে নিজের আঙ্গুলগুলো ভরে দিল। ঠোঁট কামড়ে ওকে সম্মতি জানালো। অরিক ওর সম্মতি পেয়ে হেসেই দিল। তিলো এরপর বলল, কোনোভাবে তোমার দুর্বলতা হয়ে চলেছে কি আমি, নাকি অপূর্ণতার পূর্ণতা? অরিক উত্তর না দিয়ে ভ্রু কুঁচকিয়ে তাকালো ওর দিকে। তিলো এক পেশে হেসে বলল, মানুষ নিজের দুর্বলতাকে বারবার শক্তি হিসেবে জাহির করতে চায়। এটা মনুষ্য প্রকৃতি। সে চেনে তাকে বা চেনে না, কিন্তু কোনো না কোনোভাবে সবচেয়ে বেশি সেটা নিয়ে ভেবেই বা কাজ খাটিয়ে ব্যয় করে। হরর স্টোরি রাইটার স্টিফেন কিং, উনি হরর লেখার জন্য বিখ্যাত, কিন্তু জানো, উনি রাতে বাতি নিভিয়ে ঘুমাতে পারেন না। সেটা যে কারণেই হোক, অন্ধকার ভীতি বা অন্য কিছু, কিন্তু উনি হরর লিখলেও এটা তার দুর্বলতা। তিনি এমনই ছদ্মবেশে আছেন যে সেটা ঢাকা পড়ে যাওয়ার জন্য যথেষ্ট। আবার হয়তো নিজের জীবনে ব্যর্থতা বা অপূর্ণতা হিসেবে ধরে তিনি কাজের মাধ্যমে পূর্ণতা চান। তুমি যতটা আমাকে নিয়ে সংবেদনশীলতা দেখাও, বারবার সেটাই মনে হয় আর কি। বলতে পারো অনেকটাই। পড়াশোনার জন্য আর বিশেষ করে মায়ের জন্য বয়স থাকতে প্রেম করতে না পারার অপূর্ণতাই তোমার মধ্যে খোঁজার চেষ্টা করি, অবশেষে পরিপূর্ণভাবে। তিলো অরিকের কথার প্রত্যুত্তর করলো দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে। ওদের মাঝে এরপর আর মুখে কোনো কথাই হলো না। এরপর কেবলই জুড়ে গেল একটা এলোমেলো পাজল। প্রথম রাতের নাই একে অপরের না বলা কথাগুলো নিজেরা বুঝে নেওয়ার ক্ষমতাটাই হয়তো বোঝাপড়া। অরিক আর তিলো আরও একদিন আশা কুঞ্জয়ে অবস্থান করলো। সপ্তাহ প্রায় শেষ বিধায় তিলো সিদ্ধান্ত নিল একবার পরের সপ্তাহে থেকেই ভার্সিটিতেই যাবে। অরিক বাধা দেয়নি। এর পরের শুক্রবারের রিসেপশনটা একটা কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল। আকবর সাহেবের দ্বারা চমকিয়ে দেওয়ার মতো দৃশ্য ছিল সেখানে ফাহমিদা বেগমের উপস্থিতি। তিনি একটা মিকি হাসি ঠোঁটে ঝুলিয়ে পুরো অনুষ্ঠানে একদম স্বাভাবিক ছিলেন। নিজের হাতে তিলকে দুটো রুলি পরিয়ে দিয়েছেন। তিলো অবাক চোখে ওনার দিকে তাকাতেই উনি গম্ভীর কণ্ঠে বললেন, কি ভেবো না মেনে নিয়েছি? আমার ছেলে তোমার জন্য আমার সাথে যোগাযোগ রাখছে না? ওদের দুজনের জন্য আমার জীবনের সব। নিজের ছেলে মেয়ে হক, তারপর বুঝতে পারবে তারা মায়ের কাছে কি। তোমার জন্য তো আমার ছেলে হারাতে পারবো না আমি। তাছাড়া পাড়ার মহিলাদের নির্মম টর্চার খলনায়িকা হওয়ার কোনো ইচ্ছা আমার নেই। তিলো হতাশ কণ্ঠেই বলল, ছেলে হাতে রাখতে নাটক করছেন? ফাহমিদা বেগম ওর কথার প্রত্যুত্তরে কোনো প্রয়োজন বোধই করলেন না। তিলো নিজেও বুঝতে পারছে সমাজের ভয়ে মানুষ কত কিছুই না করে, শুধু সেখানে শান্তিপূর্ণভাবে থাকার জন্য। না হলে সমাজ আমাদের আসলে কী দেয়? যদি সামাজিক একটা অবস্থা না থাকে তো এই সমাজের কেউই ফিরেও তাকাবে না। আজকের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তুলির পাল্টে ফেলা ঘড়ি তিলোই উল্টিয়ে পড়ে যাচ্ছিল। এই 2-3 দিনে আগের লেশ মাত্রও নেই। সে সম্পূর্ণ সতেজ একটা ভঙ্গিমায় নবজন্মা তরুণী। তার এই কয়েকদিনের হতশ্রী ভাবটা মুছে একজন ভার্সিটি পড়ুয়া সুন্দরী সে। তার কোলে ঈশানকে আসলে ছেলে হিসাবে মানাচ্ছেই না। তার বয়স হুট করে কমে গিয়েছে যেন। ঈশানের পরিচয় পেয়ে যে এখানে বেশ কিছু অপরিচিত ব্যথিত হয়েছে বোঝাই যাচ্ছে। তুলির আকর্ষণীয় রূপ এবং অঙ্গভঙ্গি বেশ কয়েকজন অভিজাত মহিলার হৃদয় কেড়ে নিতেও সক্ষম। তাদের পরিবারের কোনো অবিবাহিত ছেলে বা পুনরায় বিবাহযোগ্য কেউ আছে কিনা সে হিসাব কষে নিতেও কয়েকবার বাধ্য করছে। তুলির হাসির জোয়ারেও যেন আজ ভাটা পড়ছে না। এই কয়েকদিন যতটা গুমড়ে থেকেছে সেই হিসেবে করেই আজ উসুল করেই নিচ্ছে। নাসিরা পারভিন যে কী মন্ত্র পড়িয়েছেন ওকে সেই খোঁজ তিলোর অজানা। আজকে ফাহাদ আর কলিকে একসাথে দেখে অদ্ভুতভাবে তিলো নিজের ভেতর হিংসা অনুভব করেইনি। তিলো বরং অর্ঘের পাশে নিজেকে দেখিয়ে অহংকার প্রকাশ করছিল কিছুটা গোপনই। ফাহাদ তার স্ত্রী সমেত তিলোর পাশে বসে কয়েকটা ছবি উঠিয়ে গিয়েছে সেই হাসি মুখ নিয়ে, যে হাসি তিলো আসলে ভালোবাসতো এক সময়। হয়তো এখনও ভালো লাগে হাসিটা দেখলে। তিলোকে অভিনন্দন জানাতে ভোলেননি সে। আজকের পুরো অনুষ্ঠানে প্রশংসার দাবিদার হয়ে ফিরেছেন ফাহমিদা বেগম। তিলোকে মন থেকে মেনে নেওয়ার নাটক মঞ্চন করতেই উনি নায়িকা হিসেবে পদার্পণ করেছেন। অরিকের যোগ্যতা, সামাজিক মর্যাদা আর পরিবারের অবস্থান, অবশ্যই তিলো সেই অবস্থানেই রয়েছে। তার ব্যক্তিত্ব,
তার সুদর্শন হয়ে ওঠা বিশেষত সফল হিসেবে বিবেচিত হওয়ার কারণে অর্কের সুযোগ ছিল একাধিক নারীর মধ্যে সবার সেরাকে বাছাই করে নেওয়া, যাদের কেউ কেউ হতে পারত তিলোর থেকেও অনেক বেশি যোগ্যতা সম্পন্ন, কেউ কেউ আরও ভালো অভিজাত পরিবারের, কেউ কেউ আরও অনেক বেশি সুন্দরী। কিন্তু অরিক সেটা না করে তিলোকে বেছে নিয়েছে এবং এখানে অধিকাংশ মানুষ জানে সে কারোর দ্বারা বাতিলকৃত। এটা অবশ্যই ফাহমিদা বেগম এবং মরিয়ম রহমান সগর্বে উপস্থাপন করেছিলেন এখানকার সবচেয়ে বড় বড় বাঘা বাঘা অতিথি, পাড়ার বিবিসি, রয়টার্স এর সাংবাদিক মহিলাদের কাছে। চৌধুরী বাড়ির কর্ত্রী তার বৌমাকে নিয়ে এই আলোচনায় সামিল হয়েছেন একটা আমদানিকৃত দামি গাড়ি থেকে নেমে। সে তার বাড়ির বউয়েরও একই অবস্থা। তিলু ভেবেই অবাক না হলেও হতাশ হয়েছে এটা ভেবে যে মানুষ সামাজিক অবস্থান যতই উঁচুতেই হোক না কেন, এই সমস্ত অতি তুচ্ছ বিষয়ে নিজেকে জড়িয়ে হীন প্রমাণ করতে বাধ্য না। বিবেকের দংশন তাদের বরং ছুতেও পারে না। তারা হয়তো ভুলেই যাবে এক সময়, কিন্তু যাকে নিয়ে এত কিছু বলছে সে কি কখনো ভুলতে পারবে বা কখনো তাদের মন থেকে সম্মান করতে পারবে? এটা ভেবেও দেখেনি কখনো। ফাহমিদা বেগম বাহবা পেয়েছেন এই জন্যও বেশ। অরিক তিলোর পাশে এসে দাঁড়াতেই তিলো অরিকের দিকে না ফিরে দূরে ফাহমিদা বেগমকে হেসে লুটোপুটি খেতে দেখে মৃদু হেসে বলল, এই গল্পের নায়িকা কে? অরিক? অরিক ওর প্রশ্ন বুঝতে না পেরে ও দৃষ্টি অনুসরণ করে নিজের মায়ের দিকে তাকিয়ে নিজেও হাসল। তারপর বলল, তাতে কিছু যায় আসে? না, এমনি বলছিলাম আর কি। তো যা বলছিলাম, তোমার বন্ধুরা? রিয়া আর অনি ছাড়া সবাই এসেছে, হয়তো খেতে গিয়েছে। তোমার সাথে দেখা হয়নি? না। থাক, লাগবে না, লজ্জা পাবে তুমি। যতই হোক তুমি তাদের শিক্ষক সম্পর্কে, পাশাপাশি আবার দুলাভাই। বলে দিল মুচকি হাসল। অরিক সেখানে আর না দাঁড়িয়ে আবারও অতিথি আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়ল। রাতের অনুষ্ঠানটা শেষ হলো বেশ রাত করেই, আর শেষ হলে অরিক আর দিলো বেরিয়ে যাওয়ার আগে ফাহমিদা বেগম অরিকের কাছে এসে আবদার মাখা কণ্ঠে ওনাদের সাথে যেতে বললেন। অরিক এতগুলো দিন মায়ের থেকে দূরে থেকে নিজেও আলাদা মমত্ব বোধ অনুভব করছে ওনার প্রতি। অগত্যা ওনাদের সাথেই গেল। দিল এই প্রথম শ্বশুর বাড়ি হিসেবে মায়া নীড়ে পা রাখলো। ফাহমিদা বেগম ছেলেকে ধরে রাখতে হোক বা সমাজের ভয়, তিলোকে বাড়িতে প্রবেশের ক্ষেত্রে ত্রুটি কোনো রাখেনি। তিলোর তো সত্যি কয়েকবার মনে হয়েছে ও ফাহমিদা বেগমের অরিককে হারানোর ভয়ের কাঁপনের টিক্কা নয়, বরং উনি সত্যি মেনেই নিয়েছেন ওনার মাঝে কোনো কিছু মেকি ছিলই না হয়তো। রাতে তিলো ফ্রেশ না হয়ে নিজের শরীরটাকে ছুঁয়ে ফেললো বিছানায়। অনেক বেশি ক্লান্ত লাগছে। চিত হয়ে শুয়ে দুই হাত দুই দিকে মেলে দিয়ে চোখ বুজে ফেললো। অনেক রুমে এসেই দরজা বন্ধ করেই বলল, কেমন কাটলো আজকে দিনটা? তিলো চোখ মিলে সিলিংয়ের দিকে তাকিয়ে বলল, এলোমেলো। অরিক ভ্রু কুচকিয়ে তাকালো। তিলো সেটা না দেখে ও নীরবতায় বুঝতে পেরেছে, কিন্তু কোনো উত্তরই দিল না। অরিক ওকে তাড়া দিয়ে ফ্রেশ হয়ে নিতে বলল। তিলো অলস ভঙ্গিমায় উঠে বসে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। আদুরে কণ্ঠে বলল, এভাবেই শুয়ে পড়ি, ইচ্ছা করছে না কিছু করতে। অরিক নাক ছিটকে বলল, কেউ একজন আমাকে খুব বেশি সূচিবাহিকারী শেখায় হয়তো। রাতে ব্রাশ না করে মুখের ব্যাকটেরিয়াদের খাবারের ব্যবস্থা করা কোন ধরনের পরিচ্ছন্নতা? তিলো বিরক্ত হয়ে দপাদপ পা ফেলে ওয়াশরুমে ঢুকলো। অরিক ওর যাওয়ার ভঙ্গি দেখে হেসে লুটোপুটি খাওয়ার উপক্রম। রাতের শেষ প্রহর, কিছুক্ষণ পরেই ফজরের আজান দেবে। রাতের নীরবতার মনোযোগ ভঙ্গ হয়ে তিলোর ফোনটা একটা অভদ্র বিড়ালের মতো কথা না শুনে বেজে উঠল। তিলো ঘুমিয়েছে বেশিক্ষণ হয়নি। কাঁচা ঘুমটা নষ্ট হওয়াতে তিলো ভ্রু কুচকে ফেলল সাথে সাথে। পাশাপাশি অরিকও। তিলোর হঠাৎ খেয়াল হলো ওর পাশে অরিক ঘুমিয়ে আছে। এই শব্দ বেশিক্ষণ বাজলে ওর ঘুম ভেঙে যাবে। তিলো হুড়মুড়িয়ে উঠে বসে ফোনটা রিসিভ করার আগেই স্ক্রিনের উপর নামটা দেখে দারুণ চমকে উঠল। তিলোকে ফোনটা রিয়া করেছে। প্রায় 2.5 মাসের ব্যবধানে রিয়ার ফোন পেয়ে তিলো যেন অবাক হয়েছে, তেমনি ওর ভেতর অজানা ভয় ছেকে বসেছে। পাশাপাশি অদ্ভুত একটা অনুভূতি, দমিয়ে রাখা কৌতূহল এবং আবেগে একই সাথে
ঠিক রেপ এড়িয়ে আসতে চাচ্ছে একটা ঘুমন্ত আগ্নেয়গিরির হঠাৎ জেগে ওঠার মতো। তিলো খুব বেশি না ভেবেই দ্রুত ফোনটা রিসিভ করে ব্যস্ত ভঙ্গিতে বলল। কেমন আছিস রে? আর কিছু বলার আগেই চুপ করে গেল। এত জোরে বলায় অর্কের অসুবিধা হতে পারে ভেবেই তিলো বিছানা ছেড়ে নেমে বারান্দার দরজা খুলে সেখানে গিয়ে দাঁড়ালো। ওপাশ থেকে কোনো উত্তর না পেয়ে তিলো নিভে যাওয়া কণ্ঠেই বলল। প্রিয়া, তুই আছিস? এবার ভাঙ্গা একটা কণ্ঠে হুম শব্দটা ক্ষীণভাবে তিলোর কানে এসে পৌঁছালো। এতগুলো দিন পর রিয়ার কণ্ঠ শুনতে পেয়ে তিলোর শরীরে অদ্ভুত একটা শিহরণ বয়ে গেল। গায়ের রোমগুলো কে খাড়া হয়ে যেতে অনুভব করলো সে। তিলো আবেগী কণ্ঠে জিজ্ঞাসা করলো। কেমন আছিস তুই? এতগুলো দিন যোগাযোগ কেন করিসনি? বাড়ি গেলেও দেখা করিস না। আমাদের কেমন লাগে তোর কোনো ধারণা আছে? রিয়া ওর সম্পূর্ণ কথা অগ্রাহ্য করে মলিন কণ্ঠে বলল। তুই বিয়ে করেছিস তাই না? তিলো দমে গেল, নিজের অনুভূতিগুলো আড়াল করে বলল। হ্যাঁ। তোর বর তোর পাশেই ঘুমায় তাই না? রিয়ার প্রশ্নেই তিলো বিব্রত বোধ করতে শুরু করেছে। এরপরও ওকে এই বিষয়ে কিছু না বলেই কেবল হুম বলল। রিয়া আবারও বলল। তোকে খুব ভালোবাসে সে। বাদ দে, আগে বল তোর কি অবস্থা। রিয়া এবারও ওকে একইভাবে অগ্রাহ্য করে বলল। সত্যি খুব ভালোবাসে। তিলো চুপ করে গেল। রিয়ার আচরণ ওর কাছে স্বাভাবিক মনেই হচ্ছে না। ও আগে কখনো এভাবে কথাই বলেনি। ওর কণ্ঠে যেটা খুঁজে পাওয়া যাচ্ছে সেটা কেবলই শূন্যতা, যেন খাঁ মরুভূমি, তৃষ্ণার্ত কোনো পথিক পানির সন্ধানে মরিয়া। তিলোকে চুপ করে থাকতে দেখে রিয়া আবারও বলল। বল না, খুব ভালোবাসে তোকে, আদর করে। তিলো এবার সত্যি ওর কথায় খুব বেশি বিরক্তি মাখা কণ্ঠে বলল। আমার ঘুম আসছে, রাখছি আমি। রিয়া এবার মৃদু হেসে বলল। বিরক্ত হচ্ছিস? তিলো উত্তর দিল না, তবে ফোনও কাটলো না। রিয়া দীর্ঘ একটা নিঃশ্বাস নিয়ে বলল। জানিস তিল, আর আমাকে বলেছিল আমাকে ছেড়ে কখনো যাবে না। সস্তা যে সমস্ত প্রমিস করে তাকে সস্তার সম্পর্কে আমাদের সম্পর্কটা আসলেই সস্তাই ছিল। দেখ না, আমার পাশে এখন ফাঁকাই থাকে। ছেড়ে চলে গেল। জানিস, ও বলেছিল আমাদের পড়াশুনো শেষ করার পর আমাদের বেবি আসুক পৃথিবীতে। কিন্তু আমি কি বলেছিলাম ওকে? বলেছিলাম আমার এখনই বেবি চাই। আমাদের কোলে তাদের নাতি নাতনি দেখলে ওরা সবাই মেনে নেবে আমাদের। রিয়া থামলো। তিলো চুপ করে ওর কথা শুনছিল। রিয়া আবারও বলল। সরি, এত রাতে আমার আজগুবি অমূল্য কথাগুলো বলতে তোকে ফোন করে বিরক্ত করলাম। আসলে একটা ব্যাপার আছে, তোর বিবাহিত জীবনের জন্য আমার শুভকামনা। দেখিস, তোর খুব সুইট কিউট একটা বেবি হবে, মেয়ে হবে, তোর মতো মিষ্টি দেখতে, আর গায়ের রং অরিক স্যারের মতো হবে। আহান বলতো, ও বলতো আমাদের প্রথম সন্তান একটা মেয়ে হোক। তোর হবে, দেখিস খুব সুন্দর হবে। তিলো এবারও কিচ্ছু বলল না। নির্বাক হয়ে ওর কথাগুলো শুনে ছলছল হয়ে ওঠা চোখ জোড়ায় জমে যাওয়া পানি হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নিল। রিয়ার কণ্ঠ আরেকবার ভেঙে গিয়েছে। সে নাক টেনেই বলল। ভালো থাকিস, আর ভালোবাসার মানুষকে নিজের কাছে ধরে রাখিস, আঁকড়ে ধরে থাকবি একদম, কোনোদিনও ছাড়বি না যতক্ষণ তোর নিঃশ্বাস তোকে ছেড়ে না যায়। হারিয়ে ফেলিস না প্লিজ। তোকে খুব ভালোবাসি রে। আমার বন্ধুগুলো সবাইকে খুব ভালোবাসি। আমি চাই না আর কারো আমার মতো কিছু হোক। আমারও তোর বিবাহিত জীবনের জন্য আমার শুভকামনা। হ্যাপি ম্যারেড লাইফ। আচ্ছা, রাখছি, তুই ঘুমিয়ে পড়, আমার ও ঘুমের প্রয়োজন। আল্লাহ হাফেজ। রিয়া ফোন কেটে দিল তিলোকে আর কিছু বলার সুযোগ না দিয়ে। তিলোর হঠাৎই কেমন ফাঁকা ফাঁকা অনুভূত হচ্ছে নিজেকে। মনে হচ্ছে কিছু হারিয়ে যাচ্ছে, দূরে চলে যাচ্ছে, কিন্তু ও নিজের এই অনুভূতির কোনো মানে খুঁজেই পেল না। তিলোর বেশি ভাবলো না, আবার নিজের মনের মাঝেও কোনো একটা বিষয় কাটার মতো ফুটছে। তিলো রুমে ফিরে এসে অর্কের পাশে শুয়ে পড়ল। আবারও ঘুরে অর্কের দিকে ফিরে মাথার নিচে একটা হাত
ভাঁজ করে পুড়ে দিল। অনেক ওর দিকে ফিরেই ঘুমিয়ে আছে। রাস্তা থেকে আসার আলোটা একদম ওর মুখেই পড়ছে। তিলও কয়েক মুহূর্ত ওর দিকে তাকিয়ে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলিয়ে চোখ বুজে ফেলল। কিন্তু তাতে ওর বিশেষ লাভ হলো না। বাকিটা রাত ওর মাঝে অবচেতন একটা অস্থিরতা কাজ করেছে। তিলও ভালো করে ঘুমাতে পারলই না। ঘুমের মাঝেও একটা সতর্কতা বারবার জেগে উঠছে কোনো কারণ ছাড়াই হঠাৎ ওর গলা ধরে এসেছে। মনে হচ্ছে চিৎকার করে কাঁদতে পারলে খুব শান্তি লাগতো। নিঃশ্বাস ঘন হয়ে উঠছে। মনে হচ্ছে গলার কাছে শ্বাস আটকে যাচ্ছে। পর্যাপ্ত বাতাসের অভাব, ক্লান্তিতে পুরো শরীর অবশ হয়ে আসছে। তিলো যতবারই চোখ মেলেছে পাশে অরিককে দেখতে পেয়ে স্বস্তি পেয়েছে। রিয়ার কথা মতো তাকে আঁকড়ে ধরে থাকা প্রয়োজন। হারিয়ে যেতে দেবে না তিলো ততদিন পর্যন্ত যতদিন ওর হৃদস্পন্দন থেমে না যায়। শেষবার তিলো চোখ মেলে অরিকের দিকে এগিয়ে এসে ওর বুকের ওপর হাত রেখে ঘুমালো। ক্ষণিকের জন্য নয়, বরং বারবারের মতোই সেই কিছু একটা দ্বারা পরাভূত হলো, যেটাকে তার বোধ হলো প্রেম। পরদিন ভোরে ফাহমিদা বেগমের ডাকাডাকিতেই অরিকের ঘুম ভেঙে গেল। ও চোখ মিলে নিজের পাশেই তিলকে ঘুমোতে দেখে মৃদু হেসে উঠে বসলো। ফাহমিদা বেগম উত্তেজিত হয়ে দরজা ধাক্কাচ্ছেন, যেন ভেঙেই ফেলবেন। অরিক দ্রুত উঠে দরজা খুলে দিতেই উনি রাগত স্বরে বললেন, তোর বউ কোথায়? অরিক একটু থমকে বলল। ও তো এখনো ঘুমাচ্ছে। কিছু হয়েছে আম্মু? ফাহমিদা বেগম আরও রেগে কর্কশ গলায় বললেন, আর কি হয়েছে তা তোর বউকেই জিজ্ঞাসা কর। ওর জন্য পুলিশ এসেছে বাড়িতে। কি করেছে জিজ্ঞাসা কর ওকে। অরিক ওর মায়ের কথা শুনে যেন আকাশ থেকে পড়ল। ও ব্যস্ত ভঙ্গিতে বলল। ও আবার কি করবে? পুলিশ কেন আসলো? ফাহমিদা বেগম বিরক্ত হয়ে বললেন, এত কথা না বলে ডাক। কি বলছেন তারা? ওকে জিজ্ঞাসাবাদ করবে। ওর কোনো বান্ধবী কি করেছে? তুমি যাও, আমি দেখছি। ফাহমিদা বেগম তবুও গেলেন না, দরজার সামনে দাঁড়িয়েই থাকলেন। অরিক কপালে চিন্তার ভাঁজ ফেলে মৃদু স্বরে তিলোকে ডাকতে শুরু করলো। তিলো না উঠে বরং আরো আরামে কম্বলটা দিয়ে মুড়িয়ে দিল। অরিক এবার বেশ জোরেই ডাকলো, পাশাপাশি একটুও বললো যে পুলিশ এসেছে। তিলো পুলিশ শব্দটা কানে যেতেই উঠে পড়লো। চোখ তুলতেই জিজ্ঞেস করলো, কে? পুলিশ? কেন পুলিশ এসেছে? কেন এসেছে? অরিক হয়তো ওর ঘুম থেকে উঠে আদো কণ্ঠে হেসে দিত, কিন্তু এখন ও সেই অবস্থায় নেই। চিন্তিত কণ্ঠে বলল, তোমাকে চাচ্ছে। তুমি ফ্রেশ হয়ে একবার দেখে এসো। তিলো চোখ টলা থামিয়ে অবাক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বলল, আমাকে মানে? আমি কি করেছি? অনেক বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি যে পুলিশ আসবে। আমি তো আম্মুর ব্যাগ থেকে 10টা টাকাও কখনো চুরি করিনি। ফাহমিদা বেগম বিরক্ত হলেন ওদের সম্পূর্ণ কার্যক্রম পর্যবেক্ষণ করে। বিরক্ত নিয়েই বললেন, কি করেছো তুমি? তা তো ওনারা আর তুমিই বলতে পারো। এখন সময় নষ্ট না করে তাড়াতাড়ি নিচে এসো। আর পারছি না। আর কত কি যে দেখা লাগবে। এ বাড়িতে অবশেষে কিনা পুলিশও ঢুকলো। বলতে বলতে উনি নিচে চলে গেলেন। অরিক চোখের ইশারায় ওকে দ্রুত আসতে বলে নিজেও নিচে চলে গেল। তিলো অবাক হলেও নিজের কৌতূহল মেটানোর তাগিদেই হোক বা বাধ্য হয়ে দ্রুতই নিচে গেল। লিভিং রুমে কয়েকজন পুলিশ, সাথে মহিলা কনস্টেবলও আছে। তিলোর ভয় ভয় লাগলেও ও চুপচাপ সবার সামনে গিয়ে দাঁড়ালো। একজন আকবর সাহেবের সামনাসামনি সোফায় বসে চা পান করছে। অরিক চিন্তিত ভঙ্গিতে সোফার হ্যান্ডেলে কোনোই ঠেকিয়ে কপালে আঙ্গুল স্লাইড করেই চলেছে। তিলো সেখানে গিয়ে দাঁড়ালে অভ্র বলে উঠল। এই তো তিল। সোফায় বসে থাকা পুলিশ অফিসার তিলোর দিকে তাকিয়ে একবার ওকে চোখ দিয়ে মেপে নিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, আপনি মিসেস তিলোত্তম এসুই। তিলো মৃদু কণ্ঠে বলল, জি। মিসেস রিয়া এহসান আপনার বন্ধু। জি। কাল রাতে আপনাকে ফোন করেছিলেন তিনি। তিলো এবার সত্যিই ভয় পেয়ে গিয়েছে। কম্পিত কণ্ঠে ও হ্যাঁ বোধক উত্তর দিল। পুলিশ অফিসারটি আবারও বললেন, সেটাই হওয়ার কথা। ওনার কল লিস্টে শেষের নাম্বারটা আপনার। আমি বলতে দুঃখিত যে তিনি আর নেই। ভোরের আগেই ওনার বাবা মায়ের সামনে উনি ওনাদের বসবাসরত 12তলা অ্যাপার্টমেন্টের ভবনের ছাদ থেকে ঝাঁপিয়ে পড়ে আত্মহনন করেছেন। রিয়া আত্মহত্যা করেছে। কথাটা তিলোর যেন বিশ্বাসই হচ্ছে না। রাতেও ওর সাথেই কথা হলো, আর এখন সে নেই। দ্বিতীয়বারের জন্য হঠাৎ স্তব্ধ হয়ে গিয়েছে ও। অরিক ওর অবস্থাটা বুঝতে পেরে পাশে এসে দাঁড়ালো। ও
ও চায়নি তিলোকে বলা হোক, কিন্তু সকলেই নিরুপায়। অফিসার ওর সাথে এই বিষয়ে কথা বলতেই এসেছে। তিলো 2 পা পিছিয়ে গেল কথাটা ওর বোধগম্য হতেই। দাঁড়িয়ে থাকার শক্তি যেন হারিয়ে ফেলেছে। অফিসার আরও যেটা বলল সেটা শুনে তিলোর বোধ হলো তার ঘাড়গুলো ভস্ম হয়ে যাচ্ছে। আর একটা হাড়ের কাঠামোহীন চামড়ার দেহটা দাঁড়িয়ে থাকতেই পারল না। ও পড়ে যেতে নিতেই অরিক ওকে নিজের হাতে ধরে পুতুলের ন্যায় দাঁড় করিয়ে দিল। অরিক মাঝে মাঝে চিন্তা করে, তিলো এতটা আবেগপ্রবণ, বন্ধুদের কথা শুনে ওর এমন অবস্থা হয়, তাহলে আপন কারো বিয়োগ ব্যথা সহ্য করবে কী করে? অফিসার আরও বলেছিলেন, রিয়া প্রায় 3 মাসের অন্তঃসত্ত্বা ছিল। গতকালই ওর রিপোর্ট এসেছিল। অফিসার এসেছেন শুধু তিলোকে কিছু জিজ্ঞাসাবাদ করতে। এটা স্পষ্ট আত্মহত্যা, যার সাক্ষী রিয়ার বাবা মা উভয়। তবে এরপরও পুলিশের কাজ তদন্ত করে অপঘাতকে মৃত্যুর একটা পরিপূর্ণ নথি তৈরি করা, এটা ফর্মালিটি, যার কারণে তাদের তদন্তের স্বার্থে তিলোর সাথে কথা বলতেই হবে। তিলো একটা ঘোরের মাঝেই ছিল। এরপরও আধো আধো যতটুকু পেরেছে উত্তর দিয়েছে। আবার ওর অবস্থা দেখে আর ওর উত্তরের ধরনে অফিসারও খুব বেশি প্রশ্ন করেননি। ওনারা তাড়াতাড়ি বাড়ি থেকে বিদায় হয়েছেন। অরিককে বলে গিয়েছেন তিলো স্বাভাবিক হলে ওকে একবার থানায় নিয়ে যেতে। ওনারা চলে যেতেই তিলো কান্নায় ভেঙে পড়ল। আগের বারের নাই ওর খেয়াল নেই আসলে ও এখন কোথায় আছে। অরিকের টি শার্ট খামচে ধরে ওর বুক ভিজিয়ে দিচ্ছে। আকবর সাহেব আর অব্র আগেই চলে গিয়েছে সেখান থেকে। ফাহমিদা বেগম একবার ওর দিকে করুণ চোখে তাকিয়ে ভিতরে চলে গেলেন। সাইদুর এহসান খুব চেষ্টা করছেন রিয়ার যাতে পোস্টমর্টেম না হয়। নিজের মেয়েকে আর কষ্ট দিতে চান না উনি। থেতলিয়ে ক্ষতবিক্ষত হয়ে যাওয়া শরীরটাকে আর কাটাছেঁড়া করতে দিতেই চান না। মুখের একটা পাশ পাবলো পিকাসোর অঙ্কিত ছবির ন্যায় হয়েই আছে। সরকারি হসপিটালে ওনাকে অনেক ঝামেলা পোহাতে হলো রিয়ার পোস্টমর্টেম বন্ধ করে লাশটা বাড়িতে নিয়ে আসতে। রাফিদা এহসান শেষবার মেয়েটাকে নিজের চোখের সামনে উড়ে যেতে দেখার পর থেকেই একদম চুপ হয়ে গিয়েছেন। নড়াচড়াও বন্ধ করে দিয়েছেন যেন। হয়তো পারলে শ্বাস নেওয়াটাও বন্ধ করে দিতেন হয়তো। আফসোস হচ্ছে কেন তিনি একটু সতর্ক ছিলেন না, যখন আগেও একবার তার মেয়ে একই কাজ করতে গিয়েছিল। আহানের মৃত্যুর পর রিয়া এ বাড়িতে আসার পর থেকেই উনি রিয়ার সাথে সাথেই থাকতেন। রিয়ার ধীরে ধীরে মানসিক অবনতি ঘটছিল, সেটা সকলেই বুঝতে পারছিল যারা ওর আশেপাশে থাকতো সব সময়। রাতে ওর পাশেই ঘুমাতেন রাফিদা এহসান। গত রাতেও ঘুমিয়েছিলেন, কিন্তু হঠাৎ ঘুম ভেঙে উনি রিয়াকে নিজের পাশে দেখতে না পেয়ে রুমের দরজা খোলা দেখতে পান। রুম থেকে বেরিয়ে ফ্ল্যাটের দরজা খোলা দেখে দ্রুত সাইদুর এহসানকে ডাকেন। দুজনে মিলে এরপর খোঁজাখুঁজি শুরু করে ছাদে গিয়ে একদম ছাদের ইটের রেলিংয়ের ওপর দাঁড়িয়ে থাকতেই দেখেন কি অবস্থা মেয়েটার। কয়েক মাস আগের রিয়া আর এখনের রিয়ার মাঝে আকাশ পাতাল পার্থক্য। আগের মতো যৌবনে জৌলুস সে কবেই হারিয়ে গিয়েছে চেহারা থেকে। ফ্যাকাশে চেহারার একটা অর্ধমৃত লাশের মতো তার উপস্থিতি ছিল। এখন তো সেটাও নেই। রিয়া তিলোর সাথে কথা বলেছিল এখানেই দাঁড়িয়ে। ফোনটা কাটার পর কয়েকবার মনে হয়েছে ওর বেঁচে থাকা উচিত, ওর ভেতর বড় হতে থাকা আহানের শেষ স্মৃতির জন্য অন্তত। পরক্ষণেই আবার মনে হয়েছে এটা ওকে ঠকানো হবে। রিয়া 2 চোখের পাতা ফেলে চোখে জমে থাকা পানি গাল দিয়ে গড়িয়ে পড়তে দিল। উদরে হাত মিলিয়ে রেখে নিজের প্রাণপ্রিয় সন্তানের উদ্দেশ্যে তার শেষ বার্তা প্রদান করলো স্নেহ ভেজা মমতায় সিক্ত কণ্ঠে। আম সরি সোনা, তোমাকে আমি খুব ভালোবাসি, আর তোমার বাবাকেও। তোমার তো অনেক দায়িত্ব ছিল আমাদের জীবনে আসা নিয়ে। তুমি পারতে তোমাকে যেমন তোমার বাবা মাকে উপহার দিতাম, সেভাবে আমাদের ফেলে দেওয়া উপহারগুলো কুড়িয়ে দিতে। কিন্তু দেখো, তোমার আসার আগেই তোমার দায়িত্ব শেষ। এখন সবাই আমাদের মেনে নিয়েছে, কিন্তু তোমার বাবাই নেই। আম সরি, আমি কখনো তোমাকে তোমার বাবাকে এনে দিতে পারবো না। তুমি চাইলেই তোমাকে আমি তোমার ভালো একটা মা এনে দিতে পারবো না। তুমি চাইলেই সমাজ তোমাকে অনেক কথা শোনাবে। জানো তো, তোমার মা খুব স্বার্থপর, খুব বেশি।
তোমার বাবাকে ছাড়া থাকতে পারবে না, আর তোমাকে ছেড়ে কি করে থাকবে? তার থেকে চলো আমরা তিনজন একসাথে থাকবো, সেটা সবচেয়ে ভালো হবে। আমরা সব সময় একসাথে থাকবো, সব সময় কেউ কাউকে ছেড়ে যাব না। উই উইল ডু টুগেদার ফর ইন্টারনেটিং। এখন তোর স্বার্থপর মাকে ক্ষমা করে দিস। আমার পক্ষে শ্বাস নেওয়াটা কষ্টকর হয়ে উঠেছে, আমি আর পারছি না। রিয়া ডুকরে কেঁদে উঠল কথাগুলো বলতে বলতে। আরও কিছু সময় দাঁড়িয়ে ভোরটা দেখার অপেক্ষায় ছিল। জীবনের শেষ ভোর, কিন্তু সেটা আর তার ভাগ্যে জুটলই না। রাফিদা ইহসান এবং সাইদুর রহমান ছাদে এসে ওকে রেলিংয়ের উপর দাঁড়িয়ে থাকতে দেখে রাফিদা এহসান চিৎকার করে ওঠেন। সাইদার এহসান এই মুহূর্তে একটা বোকা মহিলাকে বিয়ে করার জন্য আফসোস হচ্ছে। সারা জীবন ভেবেছিলেন ঘরের বউ বোকা হলে স্বামীদের সংসারের আয়ত্ত নিজের হাতে রাখতে সুবিধা হয়, কিন্তু ওনার চিৎকারে রিয়া সতর্ক হয়ে যাওয়ায় সাইদুর এহসানকে খুব দ্রুত মেয়েকে এই ভুল করা থেকে ফিরিয়ে আনতে ভাবতে হচ্ছে। সিঁড়ি বেয়ে নিঃশব্দে ওঠার সময় রিয়াকে পিছনে ফিরে দাঁড়িয়ে থাকতে দেখে ভেবেছিলেন পিছন থেকেই ওকে টেনে নামাতে পারবেন, তবে সেটা আর এখন সম্ভবই না। সাইদুর এহসান ব্যস্ত ভঙ্গিতে রিয়াকে নেমে আসতে বললেন। রিয়া ঘাড় ঘুরিয়ে সেটা শুনে কোনো প্রতিক্রিয়া দেখালোই না। রাফিদা এহসান কেঁদে দিয়ে ওকে নামতে বললেন। কাজ হলো না। সাইদুর এহসান এগিয়ে আসতে গেলেই রিয়া ওনাকে সাবধান করলো যাতে এগিয়ে না আসে। কিছুক্ষণের ব্যবধানে একটা ছোটোখাটো নাটক উপস্থাপন হলো সেখানে, যেখানে অভিনেতা অভিনেত্রী বিনার দর্শক আর কেউই ছিল না। অবশেষে রিয়া সামনে পা বাড়াতেই যেতেই সাইদুর এহসান চিৎকার করে বলে ওঠেন, আর একটু নড়লে তুমি আমার মরা মুখ দেখবে। রিয়া মৃদু হেসে বলল, বোকা বাবা, আমি থাকলে তো দেখবো, ক্ষমা করে দিও তোমার এই স্বার্থপর মাটাকে। কথাটা শেষ করতে করতেই রিয়ার সামনে পা বাড়িয়ে দিল, যেখানে মাটি প্রায় আরও 100 ফুট নিচে। স্বাভাবিকভাবেই সেই মাটিতে পড়েছে। সাইদুর এহসান রিয়ার নাম ধরে চিৎকার করে এগিয়ে এসে রেলিং ধরে দাঁড়িয়ে নিচে তাকালেন। রিয়ার নিথর দেহের নিচে থেকে মাটিতে রক্তের ধারা বয়ে চলেছে। রাফিদা এহসান জ্ঞান হারিয়ে ফেললেন এরপর। আর যখন জ্ঞান ফিরে তখন থেকেই একদম নির্বাক একটা মূর্তি হয়ে বসেই আছেন। চোখের মণিটা পর্যন্ত নড়ছেই না যেন। রিয়ার খবর পেয়ে ওর বড় ভাই রিফাজ অফিস থেকে ছুটে গিয়ে চলে এসেছে। এর একমাত্র ছোট বোনকে হারিয়ে তার অবস্থাও খুব একটা ভালো নেই। বাবার সাথে থেকে ক্লান্তি দূরে ঠেলে রিয়ার দাফন কাজে লেগে পড়েছে। তিলো কয়েকবার অর্কের কাছেই আবদার করেছে ওকে রিয়াদের বাড়িতে নিয়ে যেতে, অনেক শোনেনি। ও একা আসতে চাইলেও বাধা দিয়েছে। তিলোর মনের অবস্থা এমনিতেই ভালো নেই। এর পরের ঘটনাগুলো ওর প্রত্যক্ষ করার ক্ষমতা কতটুকু সে সম্পর্কে অর্কের বেশ ভালোই ধারণা হয়ে গিয়েছে। রিয়ার মৃত্যু পরবর্তী দিনগুলো আবারও অনেকটা কঠিন হয়ে উঠেছিল, তবে এবার অরিক নিজ দায়িত্বে খুব তাড়াতাড়ি সব কিছু স্বাভাবিক করার চেষ্টা করেছে। অদ্ভুতভাবে ফাহমিদা বেগম অরিকের ফ্ল্যাটে ওদের সাথে কয়েক মাস যাবৎ থেকেছেন আর তিলোকে সঙ্গ দিয়েছেন। বিষয়টায় অরিক অবাক হলেও তিলোর অবাক হওয়ার ক্ষমতা ছিলই না। এটা ছিল ওদের জন্য একটা চমকপ্রদ ব্যাপার। ফাহমিদা বেগমের সাথে তিলোর সম্পর্ক খুব ভালো না হলেও যথেষ্ট স্বাভাবিক। মেনে নিতে হয়েছে বলে মেনেছেন, ঠিকই একটু উন্নতি হয়েছে। সময় চিরবহমান, পাশাপাশি মানিয়ে নেওয়ার একজন ভালো প্রশিক্ষক ও বটে। কোনো কিছুই চিরস্থায়ী নয়। খারাপ দিনগুলো আবার ভালো দিনগুলো একই সাথে। এই ভালো খারাপের মিশেলেই আমাদের জীবনটা। খারাপ সময়টুকু আসে বলেই ভালো সময়ের মর্যাদা আছে। তুলি নিজের পড়াশোনা চালিয়ে যাচ্ছে, পাশাপাশি নিজের ছেলেরও খেয়াল রাখছে। কাজটা কঠিন বলেই নাসিরা পারভিন ঈশানের খেয়াল রাখেন অধিকাংশ সময়। আনিস সাহেব তুলিকে বলেছেন আগে নিজের পায়ে দাঁড়াতে, যেমনটা তিলোকে বলেছিলেন যদি না হালিম সাহেব তিলোর বিয়ের প্রস্তাব নিয়ে হাজির না হতেন। তুষারের এসএসসির রেজাল্ট সন্তুষ্টজনক, সে এখন কলেজে উঠেছে। মীরার পরিবার তার গোপন প্রেমিক সম্পর্কে এখন জানে। ছেলেটা আসলে বিদেশে থাকে বিধায় মীরা নীরবে নিভৃতে প্রেম চালিয়ে যেতে পেরেছে। দেখা করার ঝামেলায় পড়ে করো হাতে কখনো ধরা পড়ে যায়নি। ছেলেটা ফিনল্যান্ডে পড়াশোনা করছে।
পরিবার ভালো দেখে মীরার বাবা মা বাধাই দেয়নি। মেয়ে খারাপ বকে যাওয়া কোনো ছেলে পছন্দ করেননি। মীরার বাবা ছেলে সম্পর্কে খোঁজ খবর নিয়ে রেখেছেন, তার পরিবারের সাথেও কথা বলেছেন। তাদেরও মীরাকে পছন্দ হওয়ায় ছেলেটার শেষ পরীক্ষার অপেক্ষায় আছে তারা। পরীক্ষা শেষে দেশে ফিরলেই খুব তাড়াতাড়ি তাদের চার হাত এক করে দেবে। রিতার অবশেষে বিয়েটা হয়েই গেল। ভালো একজন ব্যবসায়ীর সাথে রিতার ছেলেরা এবং নাতি নাতনিরা খুব ধুমধামের সাথে তার বিয়ে দিয়েছে। গ্রামের বিয়ের আয়োজনে প্রায় সকলেই উপস্থিতি ছিল। অরিকার তিলও গিয়েছিল সেই অজপাড়া গ্রামটাতে, কিন্তু সেখানে নবাবী হালে ছিল শহর থেকে যাওয়া প্রত্যেক অতিথি। রিতার বন্ধু হিসেবে আলাদা আপ্যায়নের দাবিদার ছিল তারা। অনেকেদের অস্ট্রেলিয়ায় এক শ্বেত সুন্দরীর সাথে প্রায়ই ছবি তুলে ফিড দেয়। ওর বন্ধুদের লাইকের পাশাপাশি কমেন্ট ওকে জ্বালিয়ে খায়। অনেকে ওদের প্রশ্নের উত্তরও দেয়। মাঝে মাঝে ফ্রেন্ড লিস্টটা চেক করে দীর্ঘশ্বাস ফেলে। এখনও আহান আর রিয়ার যৌথভাবে পরিচালনা করা আইডিটা রয়েছে। আইডিটা কেউ ডিঅ্যাক্টিভ করেইনি। শুধু সেই আইডিটা দিয়ে এখন কিছু পোস্ট হয় না, কোনো ট্যাগ হয় না, কোনো রিয়্যাক্ট পড়ে না, কোনো কমেন্ট আসে না। কেউ আলাদা করে নক করেও রাতে জ্বালায় না। ওদের দুজনের কাপল পিক আপলোড দিয়ে প্রেমময় কোনো ক্যাপশন থাকেই না। রাত 2টা-3টার সময় তারা ব্রিজের হলুদ বাতির নিচে মোটর সাইকেলে হেলান দিয়ে কোনো ছবি তো আসলে তোলেই না। কোথাও ঘুরতে গিয়ে ভিডিওই করে না। খাওয়ার ভিডিও পোস্ট করে ওদের লালা গ্রাউন্ড কেঁপিয়ে তোলেই না। মাঝে মাঝে অনেকে ওদের পুরনো পোস্টগুলো বারবার দেখে। ওদের হাসি খুশি জুটিটা ওদের সকলের মনে একবার হলেও উচ্চারণ করতে বাধ্য করেছিল পারফেক্ট কাপল। পাশাপাশি একটা আকাঙ্ক্ষা নিজেদের জীবনেও সেরকম একজনকে পাওয়ার, যেমনটা তিলোর মরুভূমি হৃদয় একবার মনে হয়েছিল ওদের বিয়ের দিন ওদের দেখে। সবই এখন স্মৃতি। ফিরোজ পড়াশোনাটাই মন দিয়েই করেছে। তাকে তার বাবার একমাত্র ছেলে হিসেবে ব্যবসাটা সামলাতে হবে। খুব বড় দায়িত্ব তার। ব্যবসাটা ওর দাদুর ছিল। ফুপুর অংশটুকু সে ভাগ করে নিয়ে বেচে দিতে চাইলে ওর বাবাই যেটুকু কিনে নিয়েছিলেন পুরোটা সামলাতে নিজেকেও যোগ্য প্রমাণ করার একটা তাগিদ সে অনুভব করেছে। পাশাপাশি কেউ একজন তার জীবনে এসেও আসছে না। মেয়েটাকে সে ডাক্তারের চেম্বারে দেখেছিল নিজের যখন জ্বর এসেছিল তখন। এরপর খোঁজ নিয়েও খুঁজেই পায়নি। তবে হঠাৎ হঠাৎ দেখা হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়। তৌকি রয়েছে নিজের মতো, সারাদিন মেয়েদের সাথে ফ্ল্যাট করে দিন কাটছে, কিন্তু পাকাপোক্তভাবে কারোর প্রতি ওর মন টিকছেই না। একজনকে একদিন একটা 10 টাকার নেতিয়ে পড়া গোলাপ দিয়ে প্রপোজ করে তো 2 দিন কথা বলে তাকে আর ভালোই লাগে না। সবার মাঝে কোনো না কোনো বিষয় তৌকির অপছন্দের, বিশেষ করে ও যাদেরকে প্রপোজ করে তাদের 2 দিন পর ন্যাকা কথাগুলো। ফিরোজ ওকে বলেছে ভালো মেয়ে দেখে প্রপোজ করতে, ও তো করেও সেই ধরনের মেয়েদের সাথে যারা আহ্লাদে গদগদ হয়ে পড়ে। আসলে সেরকম না করলেও তো ও নিতিয়ে পড়া ফুলগুলোতে কারাই বা রাজি হবে। তিলো আর অরিকের মাঝে একদিন ভীষণ ঝগড়া লেগেছে। তিলো তো থাকবেই না অরিকের সাথে আর। নাসিরা পারভিন তিলোর পক্ষ নিয়ে অরিকে ইচ্ছে মতো ছেড়ে দিয়েছেন। নিজের রাগ সবটা ছেড়ে গিয়েছেন। তিলো হঠাৎই রেজা সাহেবের কথা তুলল। সেটা তুলি নিজেও বুঝতে পারলো আসলে ও গতানুগতিক একটা চাল চলেছে ঝগড়ার সময়, যেটা নিয়ে লড়লেই নিশ্চিত হার। অরিক হেসে দিয়ে জানলো যে শামীম রেজা সাহেব একজন ভদ্র মহিলাকে বিয়ে করেছেন। আশা করা যায় খুব শীঘ্রই সুখী সুখী বাচ্চাদের জন্ম হতে চলেছে তাদের সংসারে। অনি তিলোর সাথে একদমই সম্পর্ক ছিন্ন করে ফেলেছিল অরিকের সাথে ওর বিয়ের আগে। তবে কিছুদিন আগে ফোন করে কান্নাকাটি জুড়ে বসলো। সে বুঝতে পেরেছে আসলে অরিক ওর সাময়িক মোহই ছিল। বুঝতে পারার কারণ হলো ওর বর্তমানে নতুন কারোর সাথে প্রেমে বোধ হয়ে ওঠা। তিলোকে তার ছবিও পাঠিয়েছে। তিলোর কেন যেন ছেলেটাকে একদমই পছন্দ হয়নি। তিলো ওকে সেটা বললে ও বলেছে প্রতিশোধ নিচ্ছে নাকি তিলো। তিলো হতাশ হয়ে ওকে আর কিচ্ছু বলল না। মেয়েটা উল্টো বোঝে কেন সব। অনি ছেলেটা সম্পর্কে খুব বেশি কিছু জানেও না, কিন্তু সে প্রেমী মাতাল। তিলোর ভয় হচ্ছে আবারও অন্তরের মতো না ও কোনো ভুল করে বসে। সাজিদ এবং রতসীর মাঝে মধ্যেই কথা হয়। রতসী প্রায়ই
এখন অরিকের বাড়িতে বেড়াতে আসে। রতসীর মা মেয়ের হঠাৎই অন্তর্মুখী স্বভাব ত্যাগ করে বহির্মুখী হয়ে ওঠার রহস্য আন্দাজ করতে পারলেও নিশ্চিত হতেই পারছেন না। আগে রতসীকে টেনে নিয়েও বাড়ির বাইরে বের করা কষ্টকর ছিল। এখন প্রায়ই সে অরিকের ফ্ল্যাটের ঘুরতে আসে। রাকিব একদিন সরাসরি ওকে জিজ্ঞাসাই করিয়েছিল। রতসী নিজেকে বাঁচিয়ে বলেছে তিলোর সাথে সময় কাটাতে ওর খুব ভালো লাগে বিধায় আসে এখানে। বেশ কিছুদিন যাবৎ অরিক নিজ তদারকি করে তিলোকে পড়িয়েছে। চেষ্টা করেছে কোনোভাবে ওকে স্কলারশিপ পাওয়ানোর জন্য। তিলো পড়েছে ঠিকই, কিন্তু এই নিয়ে অরিকের উপর বেজায় অখুশি। একদিকে এই ভার্সিটিতে পড়ো, আরেকদিকে স্কলারশিপের জন্য পড়ো। প্রায় 9 মাস পর অরিক ওকে নিয়ে ইউএসএ যাওয়ার জন্য প্রস্তুত। অরিক সেখানে ইউনিভার্সিটি অফ পেনসিলভ্যানিয়াতে পড়াশোনা করার সুযোগ পেয়েছে। যাওয়ার আগে এখানকার সেই ভাড়া ফ্ল্যাটটা ছেড়ে দেবে বলে দিয়েছে বাড়ির মালিককে। সানজিদের বেশ খারাপ লেগেছে, কিন্তু কিচ্ছু করার নেই। ওদের যাওয়ার আগের দিন অরিকের কাজিনেরা একসাথে আবারও সানজিদের বাড়ির ছাদে আড্ডা বসিয়েছে। তিলোর যেতে মনই যাচ্ছে না, আবার অরিককে একাও সে ছাড়তে নারাজ। অগত্যা সে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ওদের অগোচরেই রতসী আলাদা গিয়ে ছাদের আলোর বাইরের সীমানায় দাঁড়িয়েছে। সানজিদও ওর পদাঙ্ক অনুসরণ করলো কিছুক্ষণ পর। আপনার কি মন খারাপ? রোদসীর পিছনে দাঁড়িয়ে সানজিদ মৃদু স্বরে বলল। রোদসী একবার ওর দিকে ঘুরিয়ে তাকিয়ে আবারও সামনেই তাকালো, কিন্তু কোনো উত্তর দিল না। সানজিদ ওর পাশে এসে দাঁড়িয়ে আবারও জিজ্ঞাসা করলো। রোদসী ওর দিকে না তাকিয়ে বলল, তা জেনে আপনার কোনো কাজ আছে? সানজিদ দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে বলল, না আসলে, কিন্তু ওখান থেকে কিছু না বলেই চলে আসলেন যে? আপনি কেন আসলেন? এমনিতেই। রোদসী কোনো প্রত্যুত্তর না দেওয়ায় আবারও দুজনের মাঝে নীরবতা স্থাপন করেই নিল। রোদসী চাইছে সানজিদ কিছু বলুক, বিশেষ করে কোনো কথা বলুক ওর সাথে। ওর বহু প্রতীক্ষিত কথাগুলো আজ ওকে বলুক। এতগুলো দিনেও কি ওর প্রতি এক বিন্দু মায়া জন্মায়নি তার? আজকেও পর এই বাড়িতেও তো আসার কোনো অজুহাত ওর থাকবেই না। অজুহাত দেখিয়ে অন্তত দেখা করা যেত। এরপর আর কি বলবে? হঠাৎ করে চাইলেই পারবে না। সানজিদ কিছু বলতে চেয়েও কোথাও বাধা পাচ্ছে। সোহা এখনও ওর সাথে জড়িয়েই আছে, চাইলেও হুট করে আর কাউকে কিছু বলা যায় না। পাশাপাশি দাঁড়ানো দুজন, কিন্তু এরপরও নিজেদের মধ্যে যেন অনেক বেশি দূরত্ব। নিজেদের জড়তা আর সংকোচবোধ দুজনের চারপাশে দেয়াল তুলে রেখেছে, একজন অপরজনের থেকে যেন বহু দূরে। সংকোচ ভেঙে সানজিদ বলল, তিল ভাবি আর আপনি একই বয়সী না? হুম। সানজিদ নিজের মাঝে আটকে রাখা কথাগুলোকে কোনো মতে সাজিয়ে নিয়ে সাহস করে জিজ্ঞাসা করলো, তা বিয়ে শাদির কোনো পরিকল্পনা নেই? না মানে ভাবির তো অনেক আগেই হয়ে গিয়েছে, আপনার কই? রোদসী একবার সানজিদের দিকে তাকালো। সানজিদ সে দৃষ্টি সম্পূর্ণ উপেক্ষা করলো অনিচ্ছা সত্ত্বেও। রোদসী নিজের দৃষ্টি ফিরিয়ে নিয়ে বলল, ছেলেপক্ষের পছন্দ হয় না কখনো আমাকে। সানজিদ হয়তো মনে মনে হাসতে সক্ষম হয়েছে, তবে সেটা সামনে একদমই প্রকাশ করলই না। কেবল প্রশ্ন জুড়ল কথার পিঠে। কেন? রোদসী তাচ্ছিল্য ভরে হেসে বলল, এই স্থূলকায় জলহস্তির মতো দেহ দেখে তারা তো তাদের বাড়িতে বউ নিতে চায়, হাতি নয়। সানজিদ এবার আর নিজের হাসিটা দমিয়ে রাখলই না। গালের সামনে হাত দিয়ে ঠোঁট টিপে হেসে দিল। অন্ধকারে দেখা না গেলেও রোদসী বেশ ভালোই বুঝতে পেরেছে সেটা। ও বিরক্ত হয়ে উল্টো ঘুরে বড় বড় পা ফেলে ফিরে গেল ওদের আসরে। পরের দিন যাওয়ার সময় তিলও বেশ কেঁদেছে। বিশেষ করে নাসিরা পারভিন ওর সামনে আসতেই ও অনেক বেশি আবেগপ্রবণ হয়ে উঠেছে। নাসিরা পারভিন অরিকের সাথে রাগ করে কথাই বলেনি। অরিক ওদের আবেগ দেখে অদ্ভুত দৃষ্টিতেই তাকিয়েছিল। বিয়ের সময় একবার দেখেছে, আজ আবার দেখল। ফাহমিদা বেগমও কেঁদেছেন। অরিক হতাশ চোখে কেবল ওদের কাজ দেখেছে। ওরা চলে যাওয়ার পর যে যার বাড়ি থেকে ফিরে চললো দুঃখে ভরাক্রান্ত মন নিয়ে। রোদসীর মনটা একটু বেশিই খারাপ। ওর সাথে রাকিব এসেছিল, এখন রাকিবের সাথেই বাসে করে ফিরতে যাচ্ছে নিজেদের ছোট্ট শহরে।
রেস্টুরেন্টে সামনাসামনি বসে আছে সোহা আর সানজিৎ। সানজিৎ ওকে জরুরি কথা আছে বলে দেখা করতে বলেছিল। এখানেই পৌঁছানোর পর থেকে চুপচাপ বসে আছে সানজিৎ। সোহা নিজে কথা বলেও ওর মুখ থেকে কথা বের করতে পারছে না। শেষে সোহা বিরক্ত হয়ে উঠতে নিতে সানজিৎ ওকে থামিয়ে দিয়ে বলল, সোহা, আমার কথাটা তো শুনবে। সোহা সানজিতের হাত ছাড়িয়ে নিয়ে বলল, সেটা তো তখন থেকে আমিও জিজ্ঞাসা করে যাচ্ছি, তুমি কোনো কথা বলছো আদৌ? আচ্ছা আচ্ছা, বলছি, একটু সময় দাও। সোহা থপ করে চেয়ারটায় বসে পড়ল। আর কতক্ষণ? অনন্তকাল এখানে বসে থাকতে পারবো না আমি। সানজিৎ একবার চোখ বুঝেই নিজেকে গুছিয়ে নিয়ে বলল। আসলে সোহা, আসলে সোহা পুরো কুচকিয়ে বলল, আসলে কি? আসলে আমার মনে হয় আমাদের এখানে থেমে যাওয়া উচিত। মানে সম্পর্কটা আমি আর এগিয়ে নিতে চাচ্ছি না। আমাদের অনেক কিছু মেলে না। দেখো, আমার মা নেই, তোমার মা আছে। তোমার বাবা সরকারি চাকরি করে, আমার বাবা ব্যবসা করে। তুমি ফর্সা, আমি শ্যামলা। তুমি সানজিৎ আর কিচ্ছু বলার আগে সোহা অতিষ্ঠ হয়ে ওকে থামিয়ে দিয়ে বলল। ওয়েট, কি বলছো এসব তুমি? সানজিৎ একবার সোহার দিকে তাকিয়ে আবারও চোখ নামিয়ে বলল, আসলে এত অমিল নিয়ে তো আর সংসার করা যায় না। তাই এখন থেকে তুমি তোমার মতো আর আমি আমার মতো। সোহা টেবিলের উপর থেকে নিজের হাতের তালু দিয়ে শব্দ করে বলল, তুমি আমার সাথে মজা করছো? লিসেন সঞ্জিত, এতক্ষণ চুপ করে থেকে আমাকে বসিয়ে রেখে মেজাজটা এমনিতেই গরম করে দিয়েছো। এখন এই সমস্ত ফালতু অজুহাত টেনে আনছো। সোজা কথায় ব্রেকআপ। মানে 2 বছর প্রেম করে এখন কোথায় আমরা বিয়ে করব, আর তুমি বলছো ব্রেকআপ? একটা যুক্তিসংযত কারণ দেখাও আমাকে, যে কেন তুমি সম্পর্কটা নষ্ট করতে চাইছো। আমি কি যত্নশীল নই এই সম্পর্কের প্রতি বা তোমার প্রতি? সহানুভূতিশীল, সুবিবেচক? তোমাকে ফালতু কথা বলে বিরক্ত করি? আমি দেখতে খারাপ? আমি কি ঘরের কাজ পারি না? আমি কি পড়াশোনা জানি না? আমার কি অতিরিক্ত চাহিদা? আমি কি তোমাকে প্রতারণা করেছি? আমার বাবার কি যথেষ্ট নেই? সঞ্জিত, কোনটা আমাকে বলো? কী কারণে তুমি আমাদের ভেতরকার সব কিছু হঠাৎ করে অস্বীকার করছো? বলো আমাকে, আমার ভেতরে কিসের কমতি আছে? সানজিৎ আরেকবার সোহার দিকে তাকালো। আসলে সোহার কোনো কিছুরই কমতি নেই। সে প্রেমিকা হিসেবে তেমনই যেমনটা একজন পুরুষ চেয়ে থাকে। কোনো অল্প বয়স্ক ছেলে নয়, বরং একজন বিবেকবান সুচিবিবেচক পুরুষ যেমনটা চায়। সোহার কোনো অতিরিক্ত চাহিদা বা ন্যাকামি নেই। সে পড়াশোনায় ভালো, ঘর কন্যা ভালোই শিখেছে, দেখতেও একটা গতানুগতিক মেয়ের থেকে সুন্দরী। তার ভেতর যে সকল গুণাবলী রয়েছে সেটা একটা সংসার টিকিয়ে রাখতেও যথেষ্ট। কিন্তু তারপরও সোহার প্রতি সানজিৎ প্রতিদিন যেটা অনুভব করত, সেটার নাম সানজিৎ এখন দিতে পারে। এটা কেবলই আকর্ষণ। সে বেপরোয়া শব্দটার অনুভূতি সে আসলে অনুভব করেনি কখনো, যেটা রুদুষীর প্রতি সে করেছে। সে বৃষ্টিতে ভিজতে থাকা স্থূল দেহের মেয়েটার মুখ বারবার ওর চোখের সামনে ভেসে ওঠে, যেমনভাবেই কখনো সোহাকে সে অনুভব করেইনি। কোনো প্রকার সতর্কতামূলক সংকেত সে পায়নি রোদসীকে মনের কোঠরিতে জায়গা করে দিতে। আপনা আপনি মেয়েটা ইঞ্জিনিয়ার, পাশাপাশি মিস্ত্রি হয়ে গড়ে নিয়েছে নিজের ইমারত সানজিদের মনে। সানজিদ কিছুক্ষণ আগে পর্যন্ত ছিল তার এবং রোদসীর মধ্যকার নিগ্রতম সম্পর্কটা সম্পর্কে একদমই অসচেতন এবং অবিবেচক। শুধু অনুভব করেছে কোনো এক স্পর্শ রৈখিক উপায় তার সাথে সে জুড়ে গিয়েছে। রোদসীর বিদায়টা বারান্দায় দাঁড়িয়ে দেখার সময় যখন তার বুকের ভেতর হঠাৎই কিছু একটা হারিয়ে যাওয়ার বেদনা ভর করছিল, হঠাৎই মনে হচ্ছিল ফাঁকা ফাঁকা তার চারপাশ, হঠাৎই অসহায় লাগছিল নিজেকে, হঠাৎই বুকের ভেতরটা বারবার মুচড়ে উঠতে শুরু করেছিল। তার কাছে তার এবং মেয়েটার সম্পর্কটা প্রজ্জ্বলতা লাভ করতে শুরু করেছিল তখনই। সোহার প্রতি তার ছিল দূরদমনীয় একটা আকর্ষণ, যেটা এক সময় কেটে যাওয়াই ছিল। সানজিৎ নিজের ঠোঁট জোড়া ভিজিয়ে সোহার চোখে চোখ রেখে ওর মেহেদি রাঙা হাত জোড়া আঁকড়ে ধরে কাতর কণ্ঠে বলল, তোমার ভেতর কোনো কমতি নেই সোহা, আর তাই তুমি আমার থেকে আরও ভালো ছেলে তোমার জীবনে প্রত্যাশা করো। কমতি আমার আছে,
আমার মাঝে তোমার জন্য ভালোবাসার কমতি রয়েছে, তোমাকে আমি পরিপূর্ণ করতেই পারবো না। এখন যদি আমাদের সম্পর্কটা টিকেও থাকে, সেটা হবে কেবলই একটা বোঝা, অনেকটা গলায় বেঁধে থাকা কিছু, যেটা ফেলে দেওয়াও যায় না, আবার গিলে ফেলাও যায় না। পারলে ক্ষমা করে দিও আমাকে। আমি আশা করি তুমি নিশ্চয়ই এমন কাউকে জীবনে পাবে যে সত্যি তোমাকে অনেক ভালোবাসবে আর ভালো রাখবে। ভালো থেকো। সোহার অনাম্বর সাধারণ সুন্দর চেহারাটা ইতিমধ্যেই বিষাদের কালো মেঘে ছেয়ে গিয়েছে, যেন কোনো শিল্পী সুন্দর মুখশ্রীর ছবি আঁকতে গিয়ে ভুল করে ফেলেছে। সোহার অভ্যাস নিজেকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি রাখা, সব সময় তার হাত জোড়া রাঙিয়ে দখল করে থাকে মেহেদি। মেয়েটা আঁকেও ভীষণ সুন্দর। সোহার মুখের দিকে তাকিয়ে সানজিদের খারাপ লাগছে, নিজেকে অপরাধী মনে হচ্ছে, কারণ মন সে এভাবে ভেঙে দিল। কিন্তু তাছাড়া করার কিচ্ছু নেই। সোহার সাথে এরপরও সম্পর্ক টিকিয়ে রাখাটা ওর প্রতারণা করা হবে। সানজিদ ওর অঙ্কনে পরিপূর্ণ হাত জোড়া ছেড়ে উঠে দাঁড়ালো, হাঁটতে শুরু করলো সামনে, পিছনে তাকালো না। ওর পক্ষে সম্ভব না পিছনে তাকিয়ে সোহাকে আরেকবার দেখা। সোহা কেঁদে দিয়ে ভগ্ন কণ্ঠে পিছন থেকে বলেও চলেছে, আমি তোমাকে সত্যিই ভালোবেসেছি সঞ্জিত। তোমার সিদ্ধান্ত জানিয়ে দিলে, আমাকে জিজ্ঞাসা করার প্রয়োজন বোধ করলে না। কেন ঠকালে আমাকে? সানজিদ দাঁড়ায়নি আর। সোহা মাটিতে ধপ করে বসে নিজের হাত জোড়া বুকে ধরে কেঁদেই চলেছে। আজ ঘোর আমাবর্ষা, আকাশটা পুরো কয়লায় নেই কালো, চাঁদের ন্যূনতম ফালি কেটেও লাগানো হয়নি। সোহার ভেতরকার অন্ধকারটুকুকেই উৎসর্গ করতে হয়তো আকাশটাও প্রকৃতির উপর রাগ করে চারটা ঠেকে ফেলেছে। সানজিদ সন্ধ্যার রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পার্কিং এরিয়ায় এসে নিজের মোটর সাইকেলটার ওপর বসে পকেট থেকে ফোনটা বের করলো। রোদ নামে সেভ করা নাম্বারটায় ছোট্ট একটা টেক্সট লিখে সেন্ড করে দিল। তুমি কি আমার সকালবেলা হাঁটতে যাওয়ার সঙ্গী হবে? সানজিদ কিছুক্ষণ অপেক্ষা করলো উত্তরের, কিন্তু কোনো উত্তর এলোই না। সানজিদ তৎক্ষণাৎ হিসাব কষিয়েই নিল। কতক্ষণ হয়েছে রোদসীর ভ্রমণ করা? বাসটা ছেড়েছে বেশিক্ষণ হয়নি। সানজিদ তখনই রওনা দিল সেই বাসটার নাগাল পাওয়ার উদ্দেশ্যে। রোদসী হাতে থাকা ফোনটার কম্পনে প্রথমে কোনো আগ্রহ বোধ না করলেও কয়েক মুহূর্তের চিন্তায় সে নিজের ভেতর তীব্র সুপ্ত অদমনীয় কৌতূহল বোধ করল। ফোনের স্ক্রিন আনলক করেই সানজিদের পাঠানো টেক্সটটা পড়ার আগেই প্রেরকের নামটা দেখেই শরীরের মাঝে অদ্ভুত শিহরণ বয়ে গেল তার। সে চাপা উত্তেজনায় ফেটে পড়েছে চাইছে, কিন্তু সেই নিজের সর্বোচ্চ ইচ্ছাশক্তি কাজে লাগিয়ে নিজেকে দমিয়ে রেখে দিল। ব্যস্ত ভঙ্গিমায় সেই টেক্সটটা পড়তেই পারছে না ঠিক মতো। তার কেবল মনে হচ্ছে যাই লেখা থাকুক, টেক্সটটা তার পাঠানো। যে কোনো কথা বলতে বা জানতে সে প্রস্তুত। প্রথমবার অরিকের বাসায় এসেই সে সানজিদের ফোন নাম্বারটা সেভ করে রেখেছিল, কিন্তু কখনো ডায়াল করা হয়নি, আর না সেই নম্বর থেকে কখনো ডায়াল করা হয়েছে। প্রথমবার টেক্সটায় সে পুলকিত। রোদসী কম্পিত হস্তে মেসেজটা খুলল। লাইনটা পড়ে একবারেই স্তব্ধ হয়ে বসে আছে। পাশে তাকিয়ে রাকিবকে ঘুমোতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু তার মাথায়ও আসলো না মেসেজটার কোনো উত্তর কেউ প্রত্যাশা করতে পারে। সে নিজের ঘোর কাটিয়ে বের হতেই ব্যর্থ। বোকা একটা ধারণা, সে যে এমনিতেই বুঝতে পারবে। রোদসীর মস্তিষ্কে নাড়া দিল। সে তার উত্তর দিলই না টেক্সটার। সানজিদ অনেক খুঁজে অবশেষে সেই বাসটার সন্ধান পেয়েছে। দুই পাশেই খোঁজ করে একটা সিটের জানলার পাশে চোখ বুঝে সিটে হেলান দিয়ে রোদসীকে শুয়ে থাকতে দেখে একটা দুঃসাহসিক কাজ করেই বসলো। সে নিজেও জানে না কেন সে এটা করলো, কিন্তু করেই ফেললো। তাকে এখন তার উত্তেজনা নিয়ন্ত্রণ করছে, সে নিজেকে নয়। সানজিদ মোটর সাইকেলটা বাসটার ওভারটেক করে সামনে দাঁড়িয়ে হাত বাড়িয়ে থামিয়ে দিল বাসটাকে। হঠাৎ বাসটা থেমে গিয়ে জড়তার দরুন যাত্রীরা সামনের দিকে ঝুঁকে যাওয়ায় অনেকটাই ঘুম ভেঙে গিয়েছে। তাদের মধ্যে রুদুষী এবং রাকিবও রয়েছে। বাসের কন্ডাক্টর নেমে এসে বেশ চড়া গলায় বলল, এটা লোকাল বাস না, এভাবে হুটহাট করে থামানো যায় না, জানেন না? আরও বেশ কিছু কথা। সানজিদ সেসবে পাত্তা না দিয়ে বাসটার দিকে এগিয়ে আসতে আসতে বলল, আমার জিনিস যে নিয়ে যাচ্ছেন, আমি থামবো না তা? অদ্ভুত মানুষ।
সানজিৎ বাসে উঠে রোদসীর সিটের দিকে এগিয়ে চলল। রোদসীর ওর ওপর চোখ পড়তেই অন্তরাত্মা কেঁপে উঠল যেন। সে খুব ভালো করেই সানজিতের উদ্দেশ্য বুঝতে পেরেছে, বা সে যেটা ধারণা করছে সেটা না হয়ে থাকলেও রাকিব এখানে উপস্থিত, আর সে খুব ভালো করেই সানজিৎকে চেনে। রোদসী নিজের চোখ সরিয়ে নিয়ে বাইরের দিকে স্থাপন করলো নিজের দৃষ্টি, যেন সেই হরিণের মতো যাকে বাঘে তাড়া করায় সে গাছের আড়ালে নিজের মুখ লুকিয়ে মনে করে তাকে আর কেউ দেখাই যাচ্ছে না। কিন্তু সে বোকা হরিণ এটা বোঝেই না যে তার সম্পূর্ণ শরীর দৃশ্যমান। সে বাঘকে দেখতে পাচ্ছে না, মানে যে বাঘও তাকে দেখতে পাচ্ছে না সেটা নয়। রোদসীর মনে হচ্ছে নিজের দৃষ্টি সরিয়ে নিয়ে সে যদি অদৃশ্য হয়ে যেতে পারত, বা হুট করেই কোনো স্থানে টেলিপোর্ট হয়ে এই বাস থেকে হারিয়ে যেতে পারত। সানজিৎ ওর সিটির সামনে এসে দাঁড়ালে রাকিব বলে উঠল, তুমি হঠাৎ এখানে? কোথাও যাবে? সানজিৎ রোদসীর দিকে এক পলক তাকালো, তারপর রাকিবের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, আমার শ্বশুর বাড়ি যাব। রাকিব ওর কথার অর্থ বুঝতে না পেরে কিছু বলার আগে সানজিৎ বলল, রোদ, আমার টেক্সটের জবাব দিলে না কেন? রোদ নামটা পাশাপাশি টেক্সটার মতোই, তুমি সম্বোধন শুনে রোদসী কেঁপেই উঠল। অনাকাঙ্ক্ষিত ছটফট করছে একবার সানজিতের দিকে তাকাতে, কিন্তু রাকিবের কথা চিন্তা করে তাকালোই না। সানজিৎ আবারও বলল, রোদ, আমি তোমাকে বলছি। রোদসী এবার ওর দিকে তাকিয়ে অবাক ভঙ্গিমায় নিজের দিকে আঙ্গুল তাক করে বলল, আমাকে? কিন্তু এখানে রোদকে? সানজিৎ চোখ বুঝে মাথা নাড়িয়ে আবারও চোখ মিলে বলল, হ্যাঁ, তোমাকে। আমি তোমাকে টেক্সট করেছিলাম, যার জবাব পাইনি। রোদসীর এখন নিজেকে মেরে ফেলতে ইচ্ছা করছে। জবাবটা দিলে কি হতো ওর? অন্তত সানজিৎ এখানে আসতোই না। রোদসী তো ভাবতেই পারেনি সানজিৎ এতটা বেপরোয়া। সানজিৎ নামের শান্ত সৃষ্ট ভদ্র একটা ছেলেকেই ও কেবল চিনত। রাকিব হুট করে উঠে দাঁড়িয়ে সানজিতের শার্টের কলার ধরে বলল, তোর সাহস তো কম না, আমার সামনে আমার বোনকে তোর টেক্সটের কথা বলিস? আর কিছু বলার আগেই আশেপাশে তাকিয়ে নিজেকে সামনে নিল। বাস ভর্তি লোকজন, এখানে কোনো দর্শনীয় দৃশ্যের উপস্থাপন অন্তত দৃষ্টিকটু। রোদসী উঠে দাঁড়িয়ে রাকিবকে ছাড়িয়ে নিতে চেষ্টা করছে। সানজিৎ নিজের কলার ছাড়িয়ে নিয়ে বলল, সাহস আছে বলেই সবার সামনে এসে বললাম। আমার মাঝে কোনো খাদ নেই ওর প্রতি। আমার অনুভূতিতে থাকলে বা আমার কোনো খারাপ উদ্দেশ্য থাকলে তো লুকিয়ে রাখতে পারতাম ওকে। আমার ব্যাপারটা ও না বললেও আমি এসে তো বললাম, নয় কি? রাকিব ওর কথায় কিছুটা শান্ত হলো ঠিকই, কিন্তু নিজের রাগ এখনও যায়নি। সানজিৎ নিজের কদম ফুলের মতো চুলগুলোর মাঝে হাত চালিয়ে ঘামটুকু মুছে নিয়ে বলল, আজ আপনাকে বললাম, কাল আমার বাবা যাবে আপনার বাড়িতে। সোজাসুজি রাজি থাকলে বলো, না হলে। রাকিব সানজিদের বুকে একটা ধাক্কা দিয়ে চিৎকার করে বলল, না হলে কি? কি করবি তুই? বাসের কিছু যাত্রী এবং কন্ডাক্টর ওদের ঝামেলার মাঝে চলে এসেছে। সানজিদ দুই হাত তুলে স্যালেন্ডার করার ভঙ্গিতে মাথা নিচু করেই বলল, আমরা পালাবো। আমি জানি রোদসিও তোমাকে ভালোবেসে। আমি বললেও নিশ্চয়ই তোমাকে সঙ্গে নেবে। দেব না, আমরা ওকে তোর সাথে বিয়ে। রোদসীর দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে রাকিব জিজ্ঞেস করলো, ও যা বললো সত্যি? রোদসী মাথা নামিয়ে ফেললেও ভয়। রাকিব দ্বিতীয়বার একই প্রশ্ন করলো ধমকের সাথে। রোদসী সামান্য কেঁপে উঠলেও মুখ থেকে হ্যাঁ বোধক উত্তর বেরিয়ে এলো। রাকিব আরও রেগে কিছু বলার আগে সানজিৎ বলল, আমার কি খারাপ একটু বলবেন? আপনার বোনের জন্য কি আমি যোগ্য নই? না। সানজিদেরও এবার বেশ রাগ হলো। ও বেরিয়ে যেতে যেতে বলল, বেশ, আপনার মুটি বোনকে কোথায় বিয়ে দেন আমিও দেখব। রাকিব আরও তেতে উঠে বলল, ওই, তুই আমার বোনকে মুটি বললি কেন? তোর সাহস কি করে হলো ওকে মোটা বলার? ওই দাঁড়া, তুই দাঁড়া বলছি। রাকিব এগিয়ে যেতে নিলে বাসের যাত্রীরা বাধা দিল। এমনিতেই এতক্ষণে ওদের ঝামেলা থেকে ওরা অতিষ্ঠ, আর ঝগড়া বাড়ালে ওদেরই বাস থেকে নেমে যেতে বলল। রাকিব অগত্যা নিজের রাগে কাঁপাতে থাকা শরীরটা ধপ করে ফেলে দিল বাসের সিটে। রোদসীর সাথে আর একটা কথাও বলল না সারা রাস্তা। রোদসী চুপচাপ বাইরের দিকে তাকিয়ে বাকি রাস্তা চলতে থাকলো।
রাকিবের মাঝে মাঝে বিড়বিড় করে সানজিদকে গালি দিচ্ছে, বিশেষ করে রোদসীকে মোটা বলার জন্য। আর রোদসীকে বলেছে বাড়ি ফিরে ওকে দেখে নিবে। অরিকের সাথে তিলোর আজকে ঝগড়া হওয়ার মূল কারণ হলো ঘর পরিষ্কার। এখানকার গ্রানি ফ্ল্যাটটা সপ্তাহের ছুটির দিন কথা ছিল দুজনে একসাথে পরিষ্কার করার, কিন্তু এত বেলা হয়ে গেল অরিক ঘুম থেকেই উঠছে না। আজকে গরমটাও একটু বেশি। তিলো নিজের জন্য বরাদ্দ কাজগুলো করে সোফায় শরীরটা এলিয়ে দিল। অরিক সবে ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে চারপাশ দেখে তিলোকে নিজের জন্য বরাদ্দকৃত কাজের দুই একটা বলতেই তিলো তেড়ে আসলো ওর দিকে। তার উপর পাশের ফ্ল্যাটের ভারী কি চেহারার বুড়োটার মিষ্টি নাদুস নুদুস বউটা এসে আজকে ওদের নিজেদের বিবাহ বার্ষিকীর দাওয়াত দিয়ে গেছে। এই 4 বছরে ওদের মাঝে বেশ ভালো সম্পর্ক তৈরি হয়েছে। প্রতি বছর বিবাহ বার্ষিকীতে ওনারা দাওয়াত দেন। তিলোর অবশ্য মহিলাটিকে ভালো লাগলেও ওনার স্বামীকে একদম ভালো লাগে না। একটা খিটখিটে মেজাজের পুরো। মাঝে মাঝে তিলোর মনে হয় অনেক বুড়ো বয়সে এমন হয়ে গেলে ও কিভাবে অনেকের সাথে থাকবে। তিলো মাঝে মাঝে গালিও দেয় ওই বুড়োটাকে। কোনো দিনও একটু হাসি মুখে কথাই বলেনি সে। কিন্তু তার বউটা, সে তো তিলোর সাথে দেখা হলেই ভাল্লুকের মতো থাবাযুক্ত হাত বাড়িয়ে ওকে বুকে জড়িয়ে নেবেন। তিলোর এই বিষয়টা খুবই ভালোই লাগে। অরিক তিলোর দাবর খেয়ে নিজের ভাগের কাজ দ্রুত শেষ করে তিলোর পাশেই বসলো। তিলো সোফার ব্যাকরেস্টে মাথা ঠেকিয়ে চোখ বুঝেই বলল, আমি ঘৃণা করি এই উষ্ণ ময়লা এলোমেলো খড়খড়ে দিনগুলো। অরিক, আমি তোমাকে আবারও বলছি, আমার পরীক্ষা শেষে দেশে ফিরে যাব। আমার আর ভালো লাগছে না এখানে। অরিক তিলোর এই সিদ্ধান্ত মানতে নারাজ। তার পড়াশোনা আপাতত শেষ। সে এখন এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছে। রিসার্চ করার সুযোগও তার রয়েছে। তার আয় রোজগারও অনেক ভালো এখানে। অরিক ফিরে যেতেই চায় না, আবার তিলো এখানে থাকতেই চায় না। আবার ফাহমিদা বেগমও তিলোর পিছনেই লেগেছেন অরিককে ফিরিয়ে আনার জন্য বোঝানোর দায়িত্ব দিয়ে। তিলোর সাথে প্রায় এটা নিয়ে মান অভিমান লেগেই থাকে। এই মুহূর্তে অরিক বেশ ক্লান্ত। ওর সাথে ঝগড়া করার জন্য যথেষ্ট ভালো মেজাজ ওর নেই। অরিক চুপ করে তিলোর কথাগুলো কেবল শুনল। তুলি নিজের গ্র্যাজুয়েশন শেষ করে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি নিয়েছে। পাশাপাশি ঈশানকেও একটা স্কুলে ভর্তি করেছে। রোজ স্কুলে দিয়ে আসার দায়িত্ব আনিস সাহেবের। আনিস সাহেবের চাকরিও আর বেশি দিন বাকি নেই। সারা জীবন খাটাখুটনি শেষে অফুরন্ত অনাগত ছুটি নিতে ওনার আসলে মন চাচ্ছেই না। উনি কাজের মানুষ, কিভাবে থাকবেন বয়সের ভারে যখন চাকরিটার মেয়াদ পুড়ে যাবে? সেই চিন্তাতেই তিনি প্রায় অসুস্থই হয়ে পড়েন। এখন তুলি ওনাকে ঈশানের দায়িত্ব দেওয়ায় তিনি খুশি মনেই সেই দায়িত্ব নিয়েছেন। সারা রাস্তা ঈশানের এটা ওটা জিজ্ঞাসা করা নিয়ে উনি একদমই বিরক্ত হন না। ছেলেটা খুব বেশি বকবক করে। তার হাজারটা প্রশ্ন উত্তর না দিলে সে বলে ওঠে, ওরে আল্লাহর রসুল, এরা তো আমার সাথে কথাই বলে না দেখি। গাট্টা গাট্টা ফর্সা হাত দুটো নাড়িয়ে নাড়িয়ে যখন কথা বলে তখন দেখতে অনেক সুন্দর লাগে। 2 দিন হলো আনিস সাহেব শহরের বাইরে গিয়েছেন। তুলি এখন ঈশানকে স্কুলে দেওয়া নেওয়া করছে। তুষার পড়াশোনা করে রাজশাহীতে, ওখানেই হোস্টেলে থাকে। তুলির মনে হচ্ছে কেউ ওকে লক্ষ্য করে, কিন্তু কোনো প্রমাণ সে আসলে পায়নি। নাসিরা পারভিন এদিকে আনিস সাহেবকে তুলির দ্বিতীয় বিয়ের জন্য বলে রেখেছেন, কিন্তু আনিস সাহেবের সেদিকে তেমন একটা গরজ নেই। মেয়ে যেমন আছে থাক না, ওর ইচ্ছে হলে নিজে এসেই বলবে। রোদসীর পরিবার সেই দিন সানজিদকে মেনে নিয়েছে। আসলে সানজিদ রোদসীর জন্য একটু বেশি ভালো সম্বন্ধ। বিশেষ করে রোদসীর কোনো সম্বন্ধই টিকছেই না যখন ওর স্থূলতার দরুন, যেটা রাকিব বোঝেইনি। সে এখনও সানজিদের উপর চটে আছে, কিন্তু তাতে তার পরিবারের কিচ্ছু যায় আসে না। ওরা বলেছিল রোদসীর পড়াশোনা শেষ হলে ওদের বিয়ে দেবে। রোদসীর শেষ সেমিস্টার পরীক্ষাও শেষ হয়েছে, তাই বিয়ের আয়োজন চলছে। আজকে সানজিদ আর রোদসী শপিং মলে এসেছিল, আর এখানে সানজিদ একটা আশাতীত ঘটনা প্রত্যক্ষ করে ভীষণ খুশি হয়েছে। সে সোহাকে দেখেছে। সেই দিনের পর থেকে আর সোহার সাথে তার যোগাযোগ ছিলই না। আজকে সোহার কোলে একটা 2 বছরের বাচ্চা মেয়েকে দেখে সানজিদ এগিয়ে গিয়েছিল ওর সাথে কথা বলতে। সোহা বেশ হাসি মুখে কথা বলেছে। তার স্বামী সৃজনীর সাথেও পরিচয় করিয়ে দিয়েছে সানজিদকে বন্ধু বলে। সোহার পর রোদসীকে নিজের জীবনে পাওয়ার আগে সানজিদের
আর কারোর প্রতি কোনো আকর্ষণের সৃষ্টিই হয়নি। হয়তো রোদসীর সাথে দেখা না হলে সোহার প্রতি আকর্ষণটুকুতেই ওর প্রেম মনে হতো বরাবরের জন্য। শপিং মল থেকে বেরিয়ে সানজিতের মোটর সাইকেলের পিছনে বসে ওকে চাপটিয়ে ধরেছে রোদসী। সঞ্জিত মৃদু হেসে মোটর সাইকেল স্টার্ট দিল। রোদসীকে নিয়ে কোলাহলে পরিপূর্ণ শহরটা ছেড়ে একটু দূরে যাওয়ার জন্য সঞ্জিত মোটর সাইকেলের গতি বাড়িয়ে গতিসীমা অতিক্রম করলো। রোদসী আরও শক্ত করে ওকে জড়িয়ে ধরলো। ওর এই গতিটা বেশ ভালো লাগছে, রোমাঞ্চকর একটা অনুভূতি হচ্ছে নিজের ভেতর। রোদসী গুনগুনিয়ে নিজের মোটা গলায় গান ধরল। বেবি, টেক মাই হ্যান্ড, আই ওয়ান্ট ইউ to be my husband, cause you are my Iron Man and I love you 3000. সঞ্জিত ভ্রু কুঁচকে বলল এ পর্যায়ে। অনলি 3000? রোদসী গান থামিয়ে দিয়ে বলল, ওহো, 3 rounds. অনলি? Okay then, a galaxy. অনলি? আর কি? বাট আই লাভ ইউ হুইল মাল্টিপ্লিয়াস। রোদসী সঞ্জিতের পিঠে একটা চাপড় বসিয়ে বলল, ফাজলামো করার আর জায়গা পাও না, তাই না ফাজিল লোক? সঞ্জিত মোটর সাইকেলটা একটু ঘুরিয়ে বেসামাল হওয়ার ভঙ্গিমা করতে রোদসী মৃদু চিৎকার করে চোখ জোড়া খিচে বন্ধ করে সঞ্জিতের শার্টটা খামচে ধরল। সঞ্জিত জোরে হেসে দিয়ে বলল, আরেকবার মারবেতে এইখানেই অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, খেয়াল তো রাখো কোথায় আছি। রোদসী ওকে মুখে আর কিচ্ছু বলল না ঠিকই, কিন্তু বিড়বিড় করে ওকে বলেই চলেছে। সঞ্জিতের কথায় ওর বিড়বিড় করা থেমে যায়। যে বছর অ্যাভেঞ্জারের ওই মুভিটায় আয়রন ম্যান বলে আই লাভ ইউ 3000, সেটা বলার কারণ ছিল মার্ভেলসের কোনো কিছুর 3000 পূর্ণ হয়েছিল। আমার মনে নেই সঠিক আসলে কিসের 3000 পূর্ণ হয়েছিল। রোদসী ওর কথার প্রত্যুত্তর করলই না। ও সঞ্জিতের পিঠে নিজের মাথা ঠেকিয়ে চুপ করে চোখ মুছে ফেলল। আজ বিকেলে তুলির অফিসের ক্যাফেতে কেউ একজন ওর সাথে দেখা করতে চায় বলে পাঠিয়েছে। তুলি ভ্রু যুগলকে আপনা আপনি কুঁচকে সেদিকে পা বাড়ালো। মানুষে ভর্তি ক্যাফেটেরিয়ার একটা কোণার টেবিলে কাউকে পিছনে ফিরে বসে থাকতে দেখে তুলি ধীর পদক্ষেপে সেদিকে এগিয়ে গেল। লোকটার সামনে গিয়ে তার মুখ দেখেই তুলি চমকে উঠল। প্রায় 5 বছর পর সেই মানুষটাকে আবারও দেখেছে ও। তুলি ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়ে চলে আসতে নেবে এমন কাতর কণ্ঠে ওকে অনুরোধ করলো একটুখানি ওর সাথে কথা বলার জন্য। তুলি আশেপাশে একবার তাকিয়ে তাতে দাঁত চেপে বসলো ওর সামনে। কেন যেন ওরও ইমনের কথা শুনতে ইচ্ছে করছে। ইমনের চেহারা একদম নষ্ট হয়ে গিয়েছে, সারা মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। তুলি আন্দাজ করতে পারছে ইমন ভালো নেই। কিছুক্ষণ ওদের ভেতর নীরবতায় কেটে যাওয়ার পর তুলি বিরক্ত হয়ে উঠল। ইমন চোখ নিচের দিকে আবদ্ধ করে বলল, কেমন আছো? তুলির রাগ এখন পাহাড় সম, দাঁতে দাঁত চিপে বলল, এই ফালতু কথা শোনাতে এখানে এসেছেন? সরি, আমার হাতে সময় নেই আপনার জন্য। ইমন অবাক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বলল, আপনি? এতটা পর হয়ে গিয়েছি? একদম ন্যাকামি করবেন না আমার সাথে। কেন এসেছেন এখানে? জানতে চান আমি কেমন আছি? খুব ভালো আছি আমি আমার ছেলেকে নিয়ে অনেক বেশি ভালো আছি। আপনিও নিশ্চয়ই সুখে আছেন। এখন আসুন। বলেই তুলি উঠতে নিতেই ইমন বলল, আমার কাছে ফিরবে? তুলি থমকে দাঁড়িয়ে চিৎকার করে কিছু বলতে কেউ গলার স্বর নামিয়ে বলল, লজ্জা করে না এখন এসব কথা বলতে? কেন, আপনার বউ আবার ভেগেছে নাকি? ইমন নাক সিটকিয়ে বলল, কি অবস্থা তোমার বাসার? আপনার জন্য এর থেকে ভালোবাসা আমার মুখ থেকে বের হয় না। খবরদার আর আমাদের জীবনে আসবেন না। তুমি ঈশানকে তবে আমায় দিয়ে দাও। তুলি এবার আর নিজেকে সামলাতেই পারল না। লোকটা পেয়েছে কি হঠাৎ করে? তুলি কিছু বলার আগেই বলল, ইতির কখনো সন্তান হওয়ার সম্ভাবনা নেই। তুলি তাচ্ছিল্য ভরে হেসে বলল, তো আমি কি করতে পারি? সেটা আপনাদের স্বামী স্ত্রীর বিষয়, এতে আমাকে কেন জড়াচ্ছেন? তুমি চাইলে ফিরতে পারো আমার জীবনে, না হলে ঈশানকে দাও, আমার ছেলেকে ফেরত দাও।
তুলি নিজের ডান হাতটা এবার ইমনের গালে বসিয়ে দিল সশব্দে। পুরো ক্যাফের প্রত্যেকের নজর এখন এদিকে। তুলি চিৎকার করে বলল, হারামি, তোর এখনো লজ্জা হয়নি? যে ছেলেকে স্বীকৃতি দিতে চাসনি, এখন নিজের সংসারের প্রয়োজনে আমার থেকে আমার ছেলেকে কেড়ে নিতে এসেছিস? নির্লজ্জ! আমার আর আমার ছেলের মাঝে একদম ঢোকার চেষ্টা করবি না। আমার ছেলের দিকে হাত বাড়ালেও তোর হাত কেটে ফেলবো আমি। দ্বিতীয়বার ভাববো না। কথাটা মনে রাখিস। তোর বাচ্চা হয় না? তুই তোর সংসার নিয়ে জাহান্নামে যা। আমাকে বিরক্ত করতে এসেছিস কেন? তুলি কথাগুলো বলেই হাঁপাচ্ছে। আশেপাশে সকলেই তুলিকে চেনে, কিন্তু ইমনকে চেনে না। তুলিকে উত্তেজিত হতে দেখে স্বাভাবিকভাবে সকলের কৌতূহল বেড়ে গেল। ওরা তুলিকেই সাপোর্ট করতে এগিয়ে এলো। ইমন রাগে গজগজ করতে করতে বলল, আমি আইনের সাহায্য নেব আমার ছেলেকে ফিরে পেতে। তুলি ওর কলার টেনে বলল, যা না যা, যেখানে খুশি যা। আমার ছেলে জানে ওর বাপ মারা গিয়েছে। ওকে আমার থেকে আলাদা করার ক্ষমতা তোর কোনো আইনের নেই। তোর মতো ক্ষমতা আছে, কাজই খাটিয়ে দেখ। আমি বলছি তুই হারবি, একদম হেরে যাবি। বের হ এখান থেকে, তোর মুখ আমি দেখবো না। ইমন কিছু বলার আগেই এখানকার বাকি স্টাফদের আক্রোশের শিকার হয়ে ওকে এখান থেকে বেরিয়ে যেতেই হলো। তুলি চেয়ারে বসে পড়ল। ওকে অনেকে সান্ত্বনা দিতে এগিয়ে এসেছে। ওর এখানকার সবচেয়ে কাছের বন্ধু মৃত্তিকার উদর জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দিল। মৃত্তিকা ওর মাথায় হাত বুলাতে বুলাতে সকলকে যার যার কাছে যাওয়ার জন্য অনুরোধ করলো। পুরো 2-3 দিন পর তুলি অফিসে এসেই নিজের ডেস্কে একটা গোলাপি রঙের খামে মোড়ানো চিরকুট পেল, সাথে এক তোড়া লাল গোলাপ। তুলি আন্দাজ করতেই পারছে কাজটা কার, কিন্তু তবুও নিশ্চিত হতেই পারে না। তুলির চিকন ওষ্ঠজোড়া আপনা আপনি খানিকটা উপরে উঠে গেল। কয়েক মাস হয়েছে এখানে চাকরিটাও করছে। এখানকার এমপির আচরণটাই একটু ভিন্ন রকম ওর প্রতি। তিনি কোম্পানির চেয়ারম্যানের ছেলে। চিরকুটটা খুলে দেখলো আপনার রোজকার ক্লান্তি ভরা মায়াবী মুখটার প্রেমে পড়েছে নিজের অজান্তেই। বিগত কয়েকদিন ছোট্ট ছেলেটার হাত আঁকড়ে ধরে রাস্তা পার হওয়ারও তো একটা মেয়ের মুখ কিছুতেই মাথা থেকে ছেড়ে ফেলতে পারছি না। আমি এত ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতে পারি না। আমি স্পষ্টবাদী, আবার খুব রোমান্টিকও নয় যে কয়েক কথা প্রেমের কবিতা লিখতে পারি। গত পরশু একটা লোককে দেখলাম ঝামেলা করতে আপনার সঙ্গে, তাই আর হেয়ালি করছি না। আমার অগোছালো জীবনটাকে গুছিয়ে দেওয়ার জন্য আপনাকে অনুরোধ করছি। বাকিটা আপনার ইচ্ছে। ইতি খুঁজে নিন তাকে। তুলি চিরকুটটা পড়ে বেশ লজ্জা পেল। ক্লাস 9-এ পড়তে একটা চিরকুট পেয়েছিল ও, কিন্তু তখন ভয়ে আর উত্তেজনায় খুলে পড়াই হয়নি। তবে শেষ বাক্যে তুলি বেশ বিরক্ত। খুঁজে নিন মানে কি? ও কি সকলকে ধরিয়ে ধরিয়ে জিজ্ঞাসা করবে নাকি যে আপনি কি আমাকে চিরকুট পাঠিয়েছেন? তবে তুলি এবার ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে খোঁজার চেষ্টা করছে কে তাকে এটা পাঠালো। আবিরকে তো আনিস সাহেব অনেক আগেই পুলিশে দিয়েছিল। জেল থেকে বেরিয়ে সে এই শহর ছেড়েছে লজ্জায়। অনিকেত সে তো সুন্দরীকেই বিয়ে করে নিয়েছে, এখন অস্ট্রেলিয়াতেই স্থানীয়ভাবে বসবাস করছে। ফিরোজও সেই মেয়েকে খুঁজে পেয়েছে, ছোট্ট একটা গ্রামের মেয়ে সে। তাতে ফিরোজের কি? সে তো মেয়েটার মায়ায় পড়েছিল। তাড়াতাড়ি সে তাকে বিয়ে করবে বলেও প্রতিশ্রুতি দিয়েছে। তৌকিরের বিয়েটা হয়েছে ওর বাবা মায়ের পছন্দ করা একটা মেয়ের সাথে। কোথাও মন না টিকলেও ওই মেয়েকে মেনে নিয়ে সংসার করতে করতে এখন তাকে সাংসারিক ভালোবাসা খুব টানে। সুস্থ একটা মেয়ের জনক সে এখন। রীতা গ্র্যাজুয়েশন শেষ করেও পড়াশোনা করেই চলেছে। ইতিমধ্যেই একটা ছেলে সন্তানের মা হয়েছে, যে কিনা ওর নাতি নাতনির থেকে ছোট। মীরার জন্য অনেকেই আফসোস করে। পড়াশোনায় খুব ভালো ছিল ও, কিন্তু 3য় বর্ষে পড়াশোনা করার সময় ছেলেটা ফিনল্যান্ড থেকে ফিরে এসেছিল। বিয়ের সময় কথা দিয়েছিল ওকে পড়াশোনা শেষ করতে দেবে, কিন্তু সংসারের চাপে মীরাকে 3য় বর্ষের পড়াশোনার ইতি টানতে হয়েছে। এখন সে যমজ ছেলে মেয়ের মা। আহান আর রিয়া স্মৃতি হয়ে সবার মাঝে বেঁচে আছে। ওদের মাঝে মাঝে কেউ স্মরণ করে তো করে না, কিন্তু প্রায় অনেকেই অনেক সময় ঘটে যাওয়া ঘটনাগুলো ওদের মনে করিয়ে দেয়। অনিমা পালিয়ে বিয়ে করে নিয়েছে ওর শেষ ক্রাশের সাথে। এরপর ওর সাথে ওর বাবা মায়ের আর কোনো যোগাযোগ নেই। অনিমা ঠকে গিয়েছে, খুব বাজেভাবেই ঠকে গিয়েছে। ছেলেটার আসলে কোনো পরিচয় নেই। নেশাখোর জুয়ারি একটা ছেলে সে।
অনিমা একদিন আদ্রিয়ান সাহেবকে ফোন করেছিল, কিন্তু তিনি ওর মুখে আব্বু ডাক শুনেই ফোনটা কেটে দিয়েছেন বুক ভরা কষ্টের দরুন। অনিমা আর যোগাযোগ করতে পারেনি ওনাদের সাথে। অব্রকে বিয়ের জন্য বারবার ফাহমিদা বেগম তাড়া দিচ্ছেন, কিন্তু অব্রের কোনো হেলদোলই নেই। ফাহমিদা বেগম তো রাগ করে ওকে বলেছেন সন্ন্যাসী হয়ে যেতে। অব্র তাই হতে চেয়েছে। ফাহমিদা বেগম রাগ করে থাকলেও ঘটক লাগিয়ে মেয়ে খুঁজে চলেছেন ছেলের বিয়ের জন্য। উনি প্রয়োজনে বস্তায় ভরে অব্রকে বিয়ে দেবেন। ওনার একজন মামাকে সত্যি বস্তায় ভরে বিয়ে দেওয়া লেগেছিল। সেই মামা কোনো মতে বিয়ে করতে চাইতেনই না। অবশেষে বিয়ে ঠিক হলে ওনাকে জানানো হয়নি। বিয়ের দিন সকালে জানতে পেরে পালিয়ে গেলেন। এরপর ফাহমিদা বেগম নানা ছেলেকে লোকজন জোগাড় করে বস্তায় ভরে বিয়ে দিতে নিয়ে গেলেন। ফাহমিদা বেগমও তেমনই ষড়যন্ত্র এড়িয়ে চলেছেন নিজের ছেলেকে নিয়ে। তিলোর পরীক্ষা শেষে সে আর উঠবেই না ইউএসএ। অরিক ভার্সিটি থেকে একটা কাজে ফ্লোরিডায় এসেছিল। তিলোকেও সাথে এনেছে। আশেপাশে সবচেয়ে কাছে ক্লিয়ার ওয়াটার সি বিচে এসে বসেছে সে এবং তিলো। প্রায় 2 দিন হলো এখানে এসেছে ওরা। তিলোর সাথে আবারও ঝগড়া হয়েছে। অরিক শেষবারের মতো ওকে মানিয়ে নিতে চেষ্টা করেছিল যাতে ওরা এখানে থেকে যেতে পারে। তিলো মানতেই নারাজ। অরিক চুপ করেই বসে আছে। তিলো তার পাশে মুখ ভার করেই বসে আছে। অরিক 2 বার ওর সাথে কথা বলতে চেয়েছে, তিলো মুখ ঘুরিয়ে রেখেছে। অরিক অবশেষে কোনো উপায় না পেয়ে খুব বাজে একটা বুদ্ধি বের করলো। ও এখানে রোদ পোহাতে থাকা স্বল্প বসনা পরিহিত মেয়েগুলোর দিকে তাকিয়ে আছে। মাঝে মাঝে আর চোখে তিলোর দিকে তাকাচ্ছে। ও চাচ্ছে তিলো ওর কাজটা প্রত্যক্ষ করুক। কিছুক্ষণ যাবৎ অরিকের উপস্থিতি টের না পেয়ে তিলো পাশে তাকিয়ে দেখে অরিক ট্যাপ ট্যাপ করে চোখে মেয়েগুলোর দিকে তাকিয়ে আছে। তিলোর এবার বেশ রাগ হলো। এই শ্বেত উলঙ্গ ভাল্লুকগুলোর কবল থেকে রক্ষা করতে তো তিলো এত কষ্ট করে ওর সাথে এই দেশে পড়ে আছে। এখানে সব কাজ তিলোর নিজেই করতে হয়, এটাই সবচেয়ে বড় কষ্ট ওর। এখন ওর সামনে অরিক নিজের দুঃসাহস দেখাচ্ছে। তিলো তার কিরমির করে অরিকের কানের কাছে মুখ নিয়ে বলল, সিস হট রাইট? অরিক ঠোঁট টিপে হেসে বলল, ইয়া। তিলো নিজের মৃদু হেসে বলল, আই থিঙ্ক সি ইজ ওয়ান অফ দ্য রিজন হোয়াই হিল ইজ সো হট। অরিক হুট করে নিজের দৃষ্টি সংযত করে তিলোর দিকে অপরাধী দৃষ্টিতে তাকালো। তিলো হুট করে উঠে দাঁড়িয়ে সামনে হাঁটা ধরল দপাদপ পা ফেলে। অরিক নিজের ভুল বুঝতে পেরে বুঝলো তিলো আরও রেগে গিয়েছে। ও নিজেও তিলোর পিছনে পিছনে যেতে আরম্ভ করলো। অবশেষে অরিক হেরে গিয়ে দেশে ফিরতেই হলো। এত বছর পর দেশে ফিরে তিলো তো বেজায় খুশি। ওদের ফিরে পেয়ে ওদের পরিবারও খুশি। অরিক এরপরও তিলোকে আরও পড়তে বলেছে। তিলো নিজেও সম্মতি প্রদান করেছে। অরিক এখানেই একটা ভার্সিটিতে পড়ানোর দায়িত্ব রয়েছে, পাশাপাশি এখানেই রিসার্চ করছে। এখন তারা মায়ানিরেই থাকে। তিলো এক রাতে অরিকের পাশে শুয়ে হঠাৎই বলল, অরিক, আমরা অনেকদিন ঝগড়া করি না, তাই না? অরিক ভ্রু কুচকে তাকালো ওর দিকে। সত্যিই তো, আগে ওর সাথে প্রতিনিয়তই ঝগড়া বাড়ত দেশে ফিরা নিয়ে। ফিরে আসার পর আর ঝগড়া করার প্রয়োজনই পড়েনি। তিলো ফট করে ওর দিকে ফিরে তাকিয়ে বলল, চলো আমরা ঝগড়া করি। অরিক মৃদু স্বরেই বলল, কি নিয়ে ঝগড়া করবে তুমি বাবা জানা? তিলো কিছু সময় চিন্তা করলো, তারপর ওর দিকে সন্দেহের চোখে তাকিয়ে বলল, আমার অগোচরে তুমি কোনো ধলা ইঁদুরের সাথে কথা বলনি তো ওই দেশে থাকতে? অরিক বিরক্ত হয়ে বলল, তোমার মাথায় এগুলো ছাড়া কিছুই করে না, তাই না? তিলো উঠে বসে কর্কশ গলায় বলল, এড়িয়ে যাচ্ছ কেন তুমি? তাহলে সত্যি তোমার কেউ ছিল, তাই না? আমি জানতাম, হ্যাঁ আমি জানতাম তুমি এমনই। হ্যাঁ, আমার মতো কালোকে তো আর ভালো লাগবে না তোমার ওখানে অত সাদা সাদা মানুষ দেখে। দেখেছো, হ্যাঁ আমি চিনতে পারি মানুষকে। তুমি তো। তিলো আরও অনেক কিছুই বলেই চলেছে। অরিক উল্টো ঘুরে কানে বালিশ চাপা দিল। তিলো ওর বালিশ কেড়ে নিয়ে আবারও বলতে শুরু করলো। বেঁধে গেল ঝগড়া। তিলোর মনে প্রত্যাশা পূরণে। সময় খুব দ্রুতই চলে যায়, বর্তমানে তো আরও দ্রুতই যাচ্ছে। 1 বছরের হিসেবে কয়েক সেকেন্ড কমেও যাচ্ছে পুরো বছর থেকে। সময়ের সাথে সাথে বদলে যায় অনেক কিছু। মানিয়ে নেওয়া বদলে দেওয়ার একটা কারণ। আবার সম্পর্কগুলোও এগিয়ে চলে, ভেঙে যায়, স্থির হয়ে থাকে এক জায়গায়। তিলো এবং অরিক ইউএসএ থেকে ফিরেছে প্রায় 2 মাস হতে চলল। ফাহমিদা বেগমের সাথে তিলোর সম্পর্কে
স্বাভাবিক শাশুড়ি বৌমার মতোই। মেয়ে হতে পারল না তিল তার, তবে এখন নিজের ষড়যন্ত্রের পার্টনার হিসেবে তিনি তিলকে নিজের দলে ভরিয়েছেন। অপরর জন্য মেয়ে খোঁজার দায়িত্ব এখন তিলোর ওপরই বর্তিয়েছে। তিলোর শরীরটা কিছুদিন যাবৎ ভালোই যাচ্ছিল না, বিধায় ও ফাহমিদা বেগমকে সাথে নিয়ে ডাক্তার দেখিয়ে এসেছে। সামনেই ওর আর অরিকের পঞ্চম বিবাহবার্ষিকী। তিলোকে কিছু টেস্ট দেওয়ায় ও সেগুলো করে এসেছে, এমনকি রিপোর্টও ওর হাতেই এসে পৌঁছিয়েছে। বাড়ির সকলেই জানে সুখবরটা, কেবল অরিকই জানে না। তিলো ঠিক করেছে ওদের বিবাহ বার্ষিকীতে একেবারে ওকে সারপ্রাইজ দেবে। প্রতিবারের মতো আজও সৃজন জেগে আছে সোহা আর ওদের মেয়ে দাহিয়ার ঘুমের অপেক্ষায়। ওরা ঘুমিয়ে পড়তেই সৃজন দাহিয়াকে ওদের মাঝখান থেকে উঠিয়ে বিছানার এক পাশে শুইয়ে দিল, পাশে বালিশ দিয়ে। মেয়েটা জেদ ধরে থাকে দুজনের মাঝখানে ঘুমাবে বলে। সৃজন দাহিয়ার কপালে ছোট্ট একটা চুম্বন করে ফিসফিসিয়ে বলল, সরি মামুনি, তোমার মা শুধু আমার। দাহিয়াকে এক পাশে রেখে মাঝখানে সৃজন শুয়ে সোহাকে নিজের বুকে চেপে ধরল। বিয়ের পর থেকে এটাই ওর অভ্যাসে হয়ে গিয়েছে। বুকের মাঝে সোহাকে নিয়ে ওর শরীরের ঘ্রাণ না পেলে সৃজনের ঘুমই আসে না। সোহা জেগেই থাকে প্রতি রাতে, শুধু ঘুমের অভিনয় করে। সৃজনের বাচ্চামিতে ওর ঠোঁট টিপেই হাসে। সত্যি ওর কপালে একটু বেশি সুখ ছিল। সৃজন ওকে পাগলের মতো ভালোবাসে, যতটা ও সানজিৎকে বাসত তার থেকে 1000 গুণে বেশি। কেউ ঠকালেও অবশেষে সুখটা ঠিকই প্রকৃতির নিয়মে চলে আসে জীবনে। সোহা নিজেও ঘুমের মাঝে নড়ে ওঠায় বুঝিয়ে সৃজনকে আঁকড়ে ধরে বরাবরই। মেয়ের সাথে সৃজনের এই হিংসাত্মক মনোভাবটা সোহা বেশ উপভোগ করে। সে বিশ্বাস করে সে ভাগ্যবতী। ইমন সত্যি আইনের আশ্রয় নিয়েছিল, কিন্তু সে হেরে গিয়েছে। তুলির মাতৃত্বের সামনে ইমনের দাবি টেকেইনি। পরিশিষ্ট বিবাহ বার্ষিকী উপলক্ষে অরিক তিলকে নিয়ে একটা রেস্টুরেন্টের ব্যক্তিগত একটা ছোট্ট কক্ষ বুক করেছে। তিলকে সে ক্যান্ডেল লাইট ডিনারের একটা সারপ্রাইজ দিতে চেয়েছিল। তিলো হেসে দিয়েই বলল, এটা তো মেয়েরা করে থাকে, জানো তো? পৃথিবীতে বিক্রি হওয়া মোমের 96% মেয়েরা কিনে থাকে। অরিক মুখ কুমড়া করে বলল, তুমি করলে না, তাই আমিও করলাম। তিলো মুচকি হেসে অরিকের খুব কাছে এগিয়ে এসে ফিসফিস করেই বলল, অরে গিয়ে সেই আমাদেরও সময় এসেছে আমাদের পৃথিবীতে নতুন কাউকে স্বাগত জানানোর। কথাটা অরিকের বুঝতে কিছুটা সময় লাগলো। বুঝতে পেরে সে তিলোর মুখের দিকে অবাক দৃষ্টিতে তাকালো। অস্পষ্ট স্বরে তিলোকে সে কিছু বলল, যেটা তিলো শুনতে পেল ঠিকই। তিলো তোমার ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসির রেখা ফুটে উঠল অরিকের কথায়। আজ তার মনে অবচেতন ভয়টা নেই, পরিশেষে পথ হারিয়ে ফেলে নিজেকে হারিয়ে ফেলার।